সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, শুক্রবারের এই ঘুটঘুটে অন্ধকার রজনীতে যে যেখান থেকে বাস্তব পরীর অলৌকিক গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1555তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। সম্মানিত দর্শক বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই মোহাম্মদ নাজমুল হোসেনের জীবনের চরম অলৌকিক এক ভয়ানক মানবতার বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল বিধবা নুরি ও তার সন্তানের পাশে দাঁড়ায় দুধপরি। এই গল্পটা সিলেটের প্রত্যন্ত এলাকার এক নিম্নবিত্ত পরিবারের সন্তান নাজমুল এবং নুরির জীবনের এক অলৌকিক ভয়ানক বাস্তব গল্প। আমরা যারা মুসলমান আছি, আমরা যারা কোরআন বিশ্বাস করে, আমরা জানি পৃথিবীতে মানুষ ছাড়াও জিনের অস্তিত্ব রয়েছে এবং জিন আর মানুষই শুধুমাত্র আল্লাহর উপাসনা করে। আল্লাহর উপাসনা ছাড়া জিনের সাথে মানুষের আর কোনো জায়গায় মিল নেই। জিনের জীবনযাত্রা মানুষের জীবনযাত্রার মাঝে আকাশ পাতাল ফারাক রয়েছে। জিনেরা যা খায় মানুষ তা খায় না, জিনেরা যেমনভাবে চলে মানুষ তেমনভাবে চলে না। কিন্তু এরপরেও এক জিনের কন্যা, যাকে আমরা পরী বলি, সে কিভাবে এক অসহায় নারী আর এক ইতিম সন্তানের পাশে পাখির মতো ডানা মেলে বৃষ্টির দিনে তাদের উপরে ছাতা হয়ে দাঁড়ালো, যে গল্প আপনার চোখের জল ঝরিয়ে দিবে এবং আপনার ভিতরে এক অন্যরকম ভালোবাসার অনুভূতি সৃষ্টি করবে। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের ভাই নাজমুল হাসানের জীবনের এই বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই নাজমুল এবং নুরিকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নাজমুল হোসেন, আমার বাড়ি সিলেট বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার একজন কাকা, রয়েছে পরিবারে আমার বড় 3টা ভাই সহ বড় একটা বোন। আমরা টোটাল 4 ভাই 1 বোন। আমাদের পরিবারটা সিলেট বিভাগের অদূরে কোনো এক অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশে একজন চাকরিজীবী। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা সিলেট শহরে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে। আমার বাবার চাকরির বেতন বেশ ভালোই ছিল, তারপরেও আমরা বেশ ভালোভাবে চলতে পারতাম না। তার বড় কারণ ছিল আমাদের পরিবারের সদস্য সংখ্যা ছিল অনেক বেশি। আমার বাবার বেতনের টাকায় আমাদের চলতে পুরো মাস বেশ কষ্টই হয়ে যেত। তারপরেও এত দুঃখ, কষ্ট আর যন্ত্রণার মাঝেও আমার পরিবার সিদ্ধান্ত নিয়েছে আমি যেহেতু সবার ছোট, তাহলে তারা আমাকে পড়াশোনা করাবে। বিশেষ করে আমার দাদির স্বপ্ন ছিল যে তিনি আমাকে একজন টাইটেল পাস মাওলানা বানাবে। ছোটোবেলা থেকেই আমি দেখতে শুনতে বেশ সুন্দর ছিলাম এবং এতটাই সুন্দর ছিলাম যে অনেকেই বলতো আমি যদি ছেলে না হয়ে মেয়ে হতাম তাহলে আমাকে বিয়ে করার জন্য আমাদের বাড়িতে মানুষের লাইন লেগে যেত। কিন্তু আমি ছোটোবেলা থেকে ছিলাম এক দুষ্ট প্রকৃতির ছেলে। পড়াশোনা তো আমি করতামই না এবং এমন কোনো দিন নাই আমি মানুষের বিনষ্ট করতাম না আর ক্ষতি করতাম না। শৈশবে বেশ কয়েকবার আমাকে মাদ্রাসায় ভর্তি করানো হয় পড়াশোনার উদ্দেশ্যে, কিন্তু আমি কয়েকদিন যাইতাম, পায়জামা পাঞ্জাবি দিত, ওইগুলো পরে আমি পড়াশোনা শেষ করে দিতাম, মানে মাদ্রাসায় যেতাম না। এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে এলাকার দুষ্ট ছেলেদের সঙ্গে আমার এক ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়। দিন নেই রাত নেই আমি সারাক্ষণই এদের সঙ্গে বাজারে এখানে সেখানে ঘুরে বেড়াতাম। এই করতে করতে আমার বয়স তখন আনুমানিক প্রায় 16 থেকে 17 বৎসরের কাছাকাছি। এই 16-17 বৎসরে হঠাৎ করে আমাদের গ্রামে একটা অন্যরকম ঘটনা ঘটে। তা হচ্ছে আমাদের গ্রামের বাইরেই একটা হিন্দু মন্দির রয়েছে, একেবারে পরিত্যক্ত একটা মন্দির। সেই মন্দিরে কোনো মানুষজন যায় না, যদিও আগে এই মন্দিরটা অনেক জীবন্ত ছিল, কিন্তু আস্তে আস্তে করে এ পাড়ায় হিন্দু মানুষের সংখ্যা কমতে কমতে একটা পর্যায়ে দেখা গেল যে এই মন্দিরে পূজা দেওয়ার মতো আর কোনো মানুষ রইল না। হঠাৎ করে দেখা গেল যে এই মন্দিরের সামনে একটা পাগল বুড়ি এসে বসে থাকতো। এই বুড়ি কোত্থেকে এসেছে, কি তার ঠিকানা, এটা গ্রামবাসী বা এলাকার লোকজন কেউই বলতে পারতো না। বুড়ি এসে মন্দিরের সামনে বসে থাকতো এবং যাকে তাকে দেখলে লাঠি ছুঁড়ে মারতো এবং এটা সেটা বকাবাধ্য করতো। তো যেহেতু বুড়িটা পাগল ছিল, সবার মনে একটাই ধারণা সম্ভবত কোনো না কোনো পাশের গ্রাম বা অন্য জায়গা থেকে আসছে। এই জন্য গ্রামের অনেকেই তাকে খাবার দিতে চাইতো, কেউ এটা ওইটা অনেক কিছু দিতে চাইতো, কিন্তু বুড়ি কখনোই কারো কাছ থেকে কোনো খাবার নিতেন না।
কেউ কোনো খাবার দিলে বুড়ি খেতেন না, কেউ কোনো কিছু দিলে বুড়ি পড়তেন না। তাহলে প্রশ্ন হলো, বুড়িকে কোনো খাবার দিলে খাইতেন না, তাহলে তিনি কিভাবে বেঁচে থাকতেন? এবং তিনি সারাক্ষণ এই পরিত্যক্ত মন্দিরের সামনেই বসে থাকতেন। সকাল বিকাল মিলিয়ে আমরা দেখতাম উনি ওখানে একটা লাঠি হাতে বসে আছে। তো সবার মনে তখন একটাই প্রশ্ন, যে বুড়ি খায় কি, বাঁচে কেমনে? কেউই তার কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছিলেন না। এরকম করে দিন আর রাতগুলো কাটতেছিল। আমরাও মাঝে মাঝে আমাদের যে বাজার আছে, আমরা বাজারে চা খাওয়ার জন্য, আড্ডা মারার জন্য যখন যাইতাম, যাওয়ার সময় বুড়ির একটা লাঠি মেরা ঢিল মেরে যাইতাম, এবং আসার সময় বুড়িরা আরেকটা ঢিল মারতাম। মানে দুষ্ট পোলাপাইন যা করে আর কি। এরকম করতে করতে প্রায় অনেকগুলো দিন পার হয়ে গেল। একটা সময় আমার এক বাড়িরই এক কাকার বিয়ে। ওনার নাম ছিল হেদায়েত কাকা। হেদায়েত কাকার বিয়ে। তো বিয়ে হবার পরে হেদায়েত কাকা একটু খুবই রসিক টাইপের মানুষ ছিলেন। আমাদের এলাকার যত পোলাপাইন আছে সবাইকে ডাইকা বলছে, আমার বিয়েতে তোরা সবাই থাকবি এবং আমার বিয়েতে তোরা সবাই মজা মাস্তি করবি। তো এই কথা বলার পরে তো যাই হোক, ওনার বিয়ের দিন আমরা খুব নাচলাম, গাইলাম, খুব মজা করলাম। তো বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে বাড়িতে আসছে। আসার পরে হঠাৎ করে তার বাসর ঘরের জন্য যে ফুল আনার কথা ছিল, বাসর ঘর সাজানোর জন্য যে ফুল আনার কথা ছিল, এই ফুল আনেনি। ওনার খেয়াল ছিল না। বউ নিয়ে যখন আমরা ফিরে আসি, বাড়ি আসি, তখন ধরেন মাগরিবের পর হয়ে গেছে। তো মাগরিবের পর হয়ে যাওয়ার পরে উনি তখন আমার ডাক দিল যে, নাজমুল, এমন এমন ঘটনা, আমার বাসর ঘরের জন্য তো ফুল আনা হয়নি, আমার বাসর সাজাবে কি দিয়ে? তো বাড়ির মধ্যে আরও অন্য অন্য পুরুষ মহিলা সবাই আছে। সবাই তখন বলা বলি করতেছে যে তো ফুল লাগবে, ফুল ছাড়া বাসর ঘর কেমনে হবে? তো বৃষ্টি, তখন বাইরে বৃষ্টি এবং ঘুটঘুটে অন্ধকার, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, খুব ভয়ানক একটা অবস্থা। এর ভিতরেই তখন গিয়ে উনি আমারই বলল যে, নাজমুল, তুই ফুলের ব্যবস্থা কর, আমার বিশ্বাস তুই পারবি। তো আমি চিন্তা করলাম, আমাদের এখান থেকে বাজার যেখানে ফুল পাবো সেটা অনেক দূরে, এবং সেখানে গিয়ে ফুল আনতে আনতে প্রায় মধ্যরাত হয়ে যাবে। আমি কাকারে বললাম, কাকা, বাজারে গিয়ে ফুল আনতে আনতে তো মধ্যরাত হয়ে যাবে, আপনি বাসরগঞ্জ সাজাবেন কখন আর বাসর করবেন বা কখন? উনি বলতেছে, সাজানোর দরকার নাই, অন্তত কাঁচা ফুল এনে বিছনার মধ্যে ছিটাই দিব, তাতেই হবে, তুই ফুলের ব্যবস্থা কর, বাকি সব কিছু আমি করব। ওনার কাছ থেকে টাকা নিলাম। টাকা নেওয়ার পরে তখন আমাদের পাড়ারই একটা ছেলে আর আমরা দুজনে মিলে তখন একটা সাইকেলে করে রওনা দিলাম। বাইরে বৃষ্টি হচ্ছে, রাস্তার অবস্থাও ভালো না। সাইকেলটা নিয়ে যখন বাড়ি থেকে বেরোলাম, সঙ্গে সঙ্গে সাইকেলের যে চেন ছিল এটা ছিঁড়ে গেছে। সাইকেলের চেনটা ছিঁড়ে যাওয়ার পরে আমি তখন ওরে বললাম যে, দেখ, আমরা সাইকেল নিয়ে গেলে আরও বেশি লেট হবে, রাস্তার মধ্যে তো কাদা, দুজনে সাইকেল চালাতে এমনিই কষ্ট, তার উপর অন্ধকার, একটা কাজ কর, আমরা হাঁটেই যাই। এই কথা বলে আমরা দুজনে তখন খুব দ্রুত হাঁটতে শুরু করলাম। হাঁটতে 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 ওই যে পরিত্যক্ত মন্দিরটা আছে, এই মন্দিরটার কাছে আসলাম। অবাক করা বিষয় হচ্ছে, এই প্রথম এই মন্দিরে আমরা ওই বুড়িটাকে দেখতে পেলাম না। বাকি প্রত্যেক দিনে এখান থেকে যাওয়ার সময় আসার সময় দেখতাম এখানে বুড়িটা বসে আছে, সব সময় বসে থাকতো ভাই। কিন্তু আজকে বুড়িটারে দেখতে পারলাম না, এবং না দেখে আমি একটু অবাকই হয়ে গেলাম। কি ব্যাপার, আজকে বাড়ির সামনে বুড়ি নাই কেন? সবসময় তো বুড়ি এখানে থাকতো। আমার সঙ্গে যে ছিল সে বলতেছে, দুরু ভাই, বলেন তো, চলেন তো, এত আলোচনা করে লাভ নাই, তাড়াতাড়ি গিয়ে ফুল আনতে হবে, কাকা বাসর কখন করবে? তো এটা নিয়ে তখন আর কথা বাড়াইলাম না, বাড়িয়ে আমরা ফুলের জন্য চলে গেলাম, এবং গিয়ে দেখতেছে অলরেডি ফুলের দোকান বন্ধ হয়ে গেছে। ভাগ্যটা ভালো ছিল, যিনি ফুল বিক্রি করে উনি দোকানের মধ্যেই ঘুমাইতো। দরজা ধাক্কানোর পরে একটা লোক বাইরে থেকে বলল যে, উনি ঘরের মধ্যে আছে, তোমরা ভালো করে ডাকলে উঠবে। তো ভালো করে দরজা ধাক্কা আমাকে কোনোরকম ওনারে উঠাইলাম, কারণ বৃষ্টির রাত, বুঝতেই পারেন, গরমের মধ্যে যখন ঠান্ডা পড়ে এবং বৃষ্টির রাতে মানুষ একটু মজা করেই ঘুমায়। উনি কম্বল টম্বল মুড়ে দিয়ে একটা আরামের ঘুম দিছে। ওই আরামের ঘুমে গিয়ে আমরা তখন করলাম ডিস্টার্ব। ওই তখন উঠে দরজা খুলছে। পরে বললাম যে, ভাই, এমন এমন ঘটনা, আমাদের ফুল লাগবে। উনি ফুলের দাম মোটামুটি ভালোই বলল, এতে কোনো সমস্যা নাই, টাকা দিয়ে ফুল কিনলাম। এবং ফুলগুলো কেনার পরে আমরা বাজারে কোনো রিক্সা বা অন্য কোনো কিছু খুঁজতেছি যে কোনোভাবে আমাদের এলাকাতে দিয়ে আসবে এরকম। ভাই, খুঁজতেছি, কোথাও কোনো রিক্সা পাই না, কোথাও কোনো রিক্সা নাই, যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। এটা তো গ্রামের বাজার, আর বৃষ্টি হলেই মোটামুটি বাজার একদম শান্ত হয়ে যায়, যে যার মতো করে চলে যায়। পরে ভাবলাম যে না, তাহলে আবারও হাঁটতেই হবে। ভাবতেছি হাঁটে যেতে যেতে তো সকালই হয়ে যাবে, তারপরেও কি আর করা, ওই হেঁটে তখন রওনা দিলাম। এবার হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলাম। যেতে যেতে ওই যখনই পরিত্যক্ত হিন্দু মন্দিরটার সামনে আসলাম, তখন হঠাৎ করে দেখলাম এই বুড়িটা বসে আছে। সবসময় দেখতাম বুড়িটা মন্দিরের ভিতরে, মন্দিরের খুব সামনে বসে থাকতো, রাস্তা থেকে বেশ খানিকটা দূরেই বুড়ি বসে থাকতো। কিন্তু আজকে গিয়ে দেখলাম কি, যে বুড়িটা প্রায় রাস্তার পাশে বসে আছে।
তো যাওয়ার সময় তো বুড়িরে দেখলাম না, আসার সময় দেখলাম বুড়ি বসে আছে, এবং আমরা যখন ফিরে আসতেছি তখন অতটা বৃষ্টি নেই, আকাশও মোটামুটি বেশ পরিষ্কারই মনে হচ্ছে। এরপরে আমি তখন আমার হাতে অনেকগুলো গোলাপ ছিল সহ অন্য অন্য ফুল ছিল। এরই মাঝে আমার ভিতর হঠাৎ করে মনে হলো যে বুড়িরে একটা ফুল দিব। জানি না কেন হঠাৎ করে এরকম একটা ইচ্ছে হলো যে বুড়ির একটা ফুল দিব। এটা চিন্তা করে আমি তখন করলাম কি, আমার এখান থেকে একটা টসটসা গোলাপ ফুল আমি তখন টান দিলাম, আপনার ছড়া থেকে, ওখান থেকে টান দিয়ে বুড়ির এই ফুলটা হাতে দিলাম। অবাক করার বিষয় হচ্ছে বুড়ি খুবই সুন্দর একটা মিষ্টি হাসি দিয়ে আমার হাত থেকে ফুলটা গ্রহণ করলো, এবং গ্রহণ করার পরে তা আমি ওর সঙ্গে আবার বাড়িতে চলে আসতেছি। আমার সঙ্গে যে ছিল আর কি, ওই তখন রাস্তার মধ্যে হাসতেছে, আয় বুড়িরে ফুল দিলে, দুনিয়াতে মেয়ে পাইলি না, বুড়িরে ফুল দিলা, এগুলো বলতেছে, হাসাহাসি করতেছে। এবং বাড়ি আসার পরে ও তখন সবার কাছে বলতেছে যে নাজমুল ভাই এমন এমন ওই যে মন্দিরের সামনে যে বুড়িটা বসে থাকে ওই বুড়িরে ফুল দিছে, ওই বুড়িরে নাজমুল ভাই ফুল দিছে। এইটা ও মোটামুটি সবার কাছে হেঁটে হেঁটে বলতেছে। আমি ওরে বললাম যে তুই মানুষের কাছে এটা বলার কি দরকার, এটা বলিস না। ওরে মানা করি, কিন্তু তারপরেও আমার মানা শোনে না। ও সবার কাছে বলতেছে নাজমুল ভাই ওই বুড়িরে ফুল দিছে, নাজমুল ভাই ওই বুড়িরে ফুল দিছে, এটা বলতেছে। তা আমি মানা করতেছি। যাই হোক, এরকম করতে করতে তখন আমরা কোনো রকমে 15-20 মিনিটের মধ্যে ওনারে এই বাঁশর ঘরটা সাজাই দিলাম। তখন প্রায় রাত 2টোর মতো বেজে গেছে, রাত প্রায় 2টার কাছাকাছি। তখনও কিন্তু আবার বৃষ্টি নামছে, আমরা বাজার থেকে চলে আসার পরে বৃষ্টি নামছে। ভাগ্যিস আমাদেরকে রাস্তায় বৃষ্টি পায় নাই। তো 2টার দিকে বাঁশর ঘর সম্পূর্ণ করে ফেললাম, করে ঘরে আসছি। আসার পরেই তো মা বকাবাধ্য করতেছে। মা তো সবসময় আমারে বকতো। আমার বাকি যে ভাইরা ছিল তারা সবাই কামাই রুজি করতো, পড়াশোনা করতো, এবং সবাই পরিবারকে সাহায্য সহযোগিতা করতো, ভালোভাবেই থাকতো। বাট তাদের মাঝে আমি ছিলাম পুরো আলাদা। আমি কাউরে মানতাম না, কাউরে শুনতাম না। আমি আমার মতো করে এক অন্যরকম জীবনযাপন করতাম, কাউকে আমি পরোয়া করতাম না। কে কী বলছে না বলছে এতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার মতো করে এক অন্যরকম জীবনযাপন করতাম। তারপরে দেখা গেল ঘরে আসছে, আম্মা বকাঝকা দিল, তাও খাবার দিছে। বৃষ্টির মধ্যে আমি তখন ভাত খাইলাম, ভর্তা বানাইছিল, গরুর মাংসের ঝোল ছিল, পানি ভাত ছিল, একেবারে পেট ভইরা ভাত খাইয়া একটা টানা ঘুম দিলাম। টানা ঘুম দিলাম বলতে যে শুইলাম। শোয়ার প্রায় আপনার আজানের ফজরা আজানের কিছুক্ষণ আগে আমার কাছে মনে হলো হঠাৎ করে কে জানি এসে আমার ঘরের দরজা আমার ডাক দিল, নাজমুল, এরকম করে একটা ডাক দিছে। ডাক দেওয়ার পরে আমি একটু অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, এত রাতের বেলায় আমারে কে ডাক দিছে। বাইরে কিন্তু তখনও বৃষ্টি হচ্ছে, আর আমাদের ঘরটা ছিল টিনের ঘর। টিনের ঘরে বৃষ্টি পড়লে তো বুঝতেই পারেন যে ঝুমঝুম ঝুমঝুম শব্দ হচ্ছে। প্রথমে মনে করলাম যে এটা মনে হয় আমি ভুল শুনেছি, এমনও হতে পারে যে শেষ রাতে এসে শুইছি তো, উল্টাপাল্টাও হতে পারে। এটা চিন্তা করে আমি আবারও শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে আমার কাছে আবার মনে হলো যে আমার আবারও ডাকলো, নাজমুল বলে যখন প্রথম ডাকটা দিল, আমি তখন উঠে বসে গেলাম। বসে যাওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ডাকটা আবার দিছে। যখন দ্বিতীয় ডাক দিচ্ছে, সে কিন্তু আমাদের মেইন যে গেট ছিল, আমাদের মেইন গেটে ডাকতেছে। আমাদের ঘরটা কেমন ছিল ভাই, এখনকার যে 2 ফ্ল্যাট যে বাড়িগুলো হয় না, যে একটাই দরজা ছিল, আমরা ঢুকতাম, ঢুকার পরে রুমগুলো 2 পাশে ছিল। তা আমি একেবারে কোনা রুমে থাকতাম, আমার কোনা রুম থেকেও কিন্তু ওর ডাকটা স্পষ্ট শোনা গেছে। তো যার কারণে আমি তখন করলাম কি, যখন দ্বিতীয় ডাকটা শুনতে পাইছি, আমার ভিতরে তখন কেমন জানি একটা কৌতূহল জেগে বসলো যে আরে এত রাতের বেলায় আমারে ডাকে কে। এই চিন্তা করে আমি তখন করলাম কি, আমার যে দরজা ছিল আমার রুমের দরজা, মেইন দরজা না, রুমের দরজা খুলছে। রুমের দরজা খুলে যখন হেঁটে যাচ্ছিলাম, এবং আমার রুমের পরে রুমটাই হচ্ছে আমার মায়ের রুম। ওই রুমে আমার মা থাকে। আব্বা কিন্তু তখন বাড়িতে নেয়, আব্বা আব্বা সিলেট শহরে চাকরি করতেছে। তো ওই যে যাচ্ছিলাম দেখে আমার মা হঠাৎ করে আমার হাত ধরে দিছে টান। আম্মা টান দিছে, আমি ভয় পেয়ে গেছি। আম্মা টান দিয়ে আম্মার রুমে ঢুকাই ফেলছে, আম্মার যে রুম ওই রুমে ঢুকাই ফেলছে। ঢুকে মা আমার বলতেছে, কই যাস? আমি বললাম, মা আমার কে জানি ডাক দিছে। মা তখন আমারে বলে, তুই আজকে রাতে কই গেছিলি কই? আমি তখন বললাম, মা আমি তো ফুল আনতে গেছিলাম বাজারে, আজকে না কাকার বিয়ের জন্য ফুল আনতে গেছিলাম। আমার মা তখন আমারে বলে, তুই যে ফুল আনতে গেছিলে কোনো অঘটন ঘটাইছিস রাস্তার মধ্যে, কিছু করছিস তুই? আমি বললাম যে না মা, আমি তো তেমন কিছু করি নাই। মা বলে, চিন্তা করে দেখ কোনো কিছু করছিস কিনা। আমি তখন মায়েরে বললাম যে হ্যাঁ মা, আমি ফুল নিয়ে আসার সময় ওই যে ভাঙা মন্দিরটা আছে না, মন্দিরের সামনে যে একটা পাগল বুড়ি বসে থাকে, আমি শুধুমাত্র বুড়ির একটা ফুল দিছি, আর তো কিছু করি নাই। আমার আম্মা বলে, আল্লাহ জানে তুই যে রাস্তায় কি ঘটাইছিস, এটা তো এখন না, অনেকক্ষণ আগ থেকে তোরা ডাকতেছে। আমি বললাম, মানি তুমি কি বলো,
অনেকক্ষণ আগ থেকে ডাকতেছে। আমার মা বলে, হ্যাঁ তুই তো মনে হয় লাস্টে শুনছিস, সে অনেকক্ষণ ধরে ডাকতেছে। প্রথমে একটা ডাক দে, এরপর আর একটা ডাক দেয়, তারপরে অনেকক্ষণ পর্যন্ত চুপ করে থাকে, এরপরে আবার ডাক দেয়, মানে দুইটা ডাক দেওয়ার পরে আর ডাক দেয় না। আমি তখন বললাম, এটা কে মা? আমার মা বলে, তোর আজরাইল। আমি বললাম, মানে তুমি কি বলতেছো? মা বলে, মধ্যরাতে বা শেষ রাতে যদি 2 ডাক দিয়ে 3 ডাক না দেয় তাহলে বুঝবি যে এটা জিন বা খারাপ কিছু, এটা খারাপ কিছু তোরা ডাকতেছে। তো আমি আর মা তখন এই রুমের মধ্যে থাকার কিছুক্ষণ পরেই ফজরা আজান দিছে, এবং আজান দেওয়ার পরে আমার আম্মা তখন করলো কি, আমার বড় ভাইয়ারা ডাকছে, বড় ভাইয়া উঠছে, উঠার পরে সবাই তখন একসঙ্গে আজানের পরে দরজা খুলছে। কিন্তু দরজা খোলার পরে বাইরে কিছুই দেখতে পাচ্ছে না। অবাক করা বিষয় কি জানেন, আমাদের ঘরের দরজার সামনেই না খুব কাদা ছিল। এই কাদার মধ্যে যদি কোনো মানুষ হেঁটে যেত তাহলে কিন্তু পায়ের ছাপ বসে যেত। অবাক বিষয় হলো ওখানে কোনো পায়ের ছাপ নাই, কোনো মানুষ যে এসেছে আমাদের ঘরের দরজায় তার কোনো অস্তিত্বও নাই। আম্মা আমারে থাপ্পড় দিয়া দিয়া বলল, তুই শুইতে যা। আমি তখন ঘুমাইতে গেলাম, আমার আর কোনো হুঁশ নাই। মোটামুটি রাত পেরিয়ে সকাল হয়ে গেল। দিনের তখন প্রায় দুপুরের কাছাকাছি, মানে 12টা কি 1টার মতো বাজছে। এই সময় তখন আমি ঘুম থেকে উঠছি। উঠার পরে মা তখন আমারে খাবার দিল, আমি খাবার খাইলাম। খাওয়ার পরে মারে জিজ্ঞেস করতেছি, মা ও মা, কালকে রাতে যে আমারে ডাকছে এটার পরে কি হইলো? মা আমারে বললে, কি আর হবে, তুই যে অঘটন ঘটাইছিস এছাড়া আর কি। রাত বেরাতে বাইরে ঘুরতে মানা করছি না? রাত বেরাতে বাইরে যাবি না, ঘরের মধ্যে থাকবি, ভালোভাবে চলবি। তোর তো আমরা মানুষ করতে পারলাম না, তুই তো সম্পূর্ণ অমানুষ হয়ে গেলি। এই কথাগুলো বলে বলে আম্মা আমাকে খুব বকাঝকা করলো। আমার বকাঝকার পরেও আমি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে, মধ্যভোজন শেষ করে আমি তখন ঘর থেকে বেরোইছি। বেরোয়ার পরে আমি নিজে নিজে চিন্তা করতেছি যে কী ব্যাপার, এই মধ্যরাতে এসে আমার নাম ধরে এমন করে ডাকলো একটা মেয়ে, এইটা আসলে কি? আমি তো কাকার বিয়ের জন্য একটাই কাজ করছি, সেটা হচ্ছে আমি ফুল নিয়ে আসছি এবং আর তো কিছু করি নাই। তা আমি আবার পরে আবার বিয়েতে গেছি, মানে বিয়েতে গেছি বলতে এর পরের দিন কিন্তু মেয়ের পক্ষ থেকে লোকজন আসে নাই, তারা 2 দিন পরে আসবে, তাদের কি একটা পারিবারিক কারণে আর কি। এর পরের দিন কাকার বাড়িতে কিন্তু কোনো অনুষ্ঠান ছিল না। এরপর আমি বিয়ে বাড়িতে গেছি, যাওয়ার পরে ঘুরে ফিরে হঠাৎ করে আমার কাছে মনে হলো, আমি যে মন্দিরের সামনে বুড়িটার হাতে ফুল দিয়ে আসলাম, এতেই কি আমার সাথে এরকমটা হয়েছে? দেখি তো বুড়িটা আছে কি না। এই চিন্তা ভাবনা করে আমি আবারও মন্দিরের দিকে হাঁটতে শুরু করলাম। একটু একটু করে হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে আমি মন্দিরের সামনে চলে গেলাম। অবাক বিষয় হচ্ছে, মন্দিরের সামনে যাওয়ার পরে আমি এই বুড়িটারে আর দেখলাম না, মানে বুড়িটা মন্দিরের সামনে নাই। এমনিও এই বুড়িটাকে মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে দেখা যায় না, অনেক সময় থাকে, অনেক সময় থাকেও না। কিন্তু আমি মনে করলাম হয়তো আজকে বুড়িটা কোনো দিকে চলে গেছে, এই জন্য মনে হয় নাই। এরকম করে ঘোরাফেরা করতে করতে মাগরিবের আজান দিয়ে দিল, সন্ধ্যা নেমে আসলো, এবং গ্রামে তো বুঝতেই পারেন মাগরিবের আজানের পরপরেই অন্ধকারে নেমে যায়। মোটামুটি আমাদের গ্রামটাও খুব অন্যরকম একটা গ্রাম ছিল। আমাদের গ্রামের মানুষরা সন্ধ্যা রাতে ঘুমিয়ে যেত এবং ফজরের সময় ঘুম থেকে উঠে যেত। তারা মোটামুটি সকাল সকাল ঘুমাতো, আবার সকাল সকাল উঠতো, মানে কিছুটা পাখির নিয়ম তারা মেনে চলতো। তারপরে সকালবেলা মানে আমি ঘুমিয়ে গেছি, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে রাতের বেলায়। ঘুমিয়ে যাওয়ার পরে সে রাতেও সেম একই ঘটনা। গতকাল রাতের মতো আজকে রাতেও আমার সন্ধ্যা থেকে ডাকা শুরু করছে। যখনই ধরেন পুরো পাড়া ঘুমিয়ে গেছে, পাড়া শান্ত হয়ে গেছে, ওই সময়ের মধ্যে তখন এই রাতের বেলায় আমরা ডাকতেছে। 2টা ডাক দেয়, 2টা ডাক দেওয়ার পরে আর ডাক দেয় না। এমন করে 2টা ডাক দেওয়ার পরে এরকম করে ডাকতেছে ডাকতেছে, আমি আর উঠি না। একটা পর্যায়ে দেখলাম আমার রুমের যে দরজা, আমার রুমের দরজার কাছে এসে আমার মা খুব আস্তে আস্তে বলতেছে যে, নাজমুল, ও নাজমুল, নাজমুল রে। যখন মা কথা বলতেছে তখন আমি উঠে আমার রুমের দরজা খুললাম। খুলে দেখি যে দরজার সামনে মা দাঁড়িয়ে আছে। আমি বললাম, মা কী হয়েছে? মা আমার বলে, তুই কি ডাক শুনতেছিস? আমি বললাম, হ্যাঁ মা, বেশ কয়েকবার তো ডাক শুনলাম। মা বলে, বাবারে বাবা, তুই যে কি করছিস, তোরা কালকেই কবিরাজের কাছে নিতে হবে, খবরদার ঘরের দরজা খুলবি না। এরপরে গিয়ে আমি আবার শুয়ে পড়ছি। এবার শুয়ে পড়ার পর যেটা হইলো, আবারও সেই ডাক, মানে ডাকতেছে ডাকতেছে, রাতে অনেকবার আমাকে ডাকছে। যাই হোক, এরপরে আমি যথারীতি মানে ঘুমিয়ে গেছি। পরে সকাল হয়ে গেছে। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আম্মা তখন আমার দরজা ধাক্কাইতে শুরু করছে, উঠ, তোর ঘুমাইতে হবে না। তখন আমি উঠছি, উঠার পরে বলতেছে বড় ভাইয়ের সঙ্গে কবিরাজের বাড়িতে যাওয়ার জন্য। আমাদের এলাকাতে একটা ভালো কবিরাজ আছে, ওই কবিরাজের নাম হচ্ছে মোমিন কবিরাজের বাড়িতে যাওয়ার জন্য। তাই মারে বললাম যে ভাইয়া গেলেই তো হয়। মা বলে, না, তোরও যাওয়া লাগবে, তুইও যা। পরে আমি আর ভাইয়া মিলে ওই মোমিন কবিরাজের বাড়িতে রওনা দিলাম। ভাইয়ার সাইকেল ছিল, ভাইয়া সাইকেল চালাচ্ছে, আমি সাইকেলের কেরিয়ারে বসে আছি।
তো মোমিন কবিরাজের বাড়িতে যাওয়ার পরে মোমিন কবিরাজকে আমার ভাইয়া তখন সব কিছু বলল। বলার পরে মোমিন কবিরাজ তখন চালান দিল। চালান দেওয়ার পরে বলতেছে, এটা তো তোমাদের বাড়িতে এখনও আছে এবং এটা তো ওরে মানে তাবিজ তুমান দিয়া বন্ধ করলে হবে না, বাড়ি বন্ধ করা লাগবে। এইটা বাড়ির মধ্যেই আছে, এটা এখনও বাড়ির মধ্যেই আছে, তোমাদের বাড়ি বন্ধ করা লাগবে। তা বড় ভাইয়া বললো যে ঠিক আছে, আম্মা তো বলছে আপনার যাওয়ার জন্য, আপনি আমার সঙ্গে চলেন, আমার ছোটো ভাইয়ের তো এই সমস্যা, আপনি নাহলে বাড়িটা বন্ধ করে দেন। তো উনি বললো যে ঠিক আছে তোমরা যাও, আমি জোহরের নামাজ পড়ে তারপরে রওনা দিব, তারপরে আসবো। ভাইয়া আর আমি তখন বাড়িতে চলে আসি। পরে মারে এই ঘটনা বললাম। মা তখন মোটামুটি সবভাবে প্রস্তুতি নিল। জোহরের নামাজের পরে উনি তখন আসার পরে উনি আমাদের উঠানের মধ্যে বসছে, আমার চেয়ার দিল, পানি দিল, উনি পানি পান করলো, করে মাকে বলতেছে একটা কাজ করো, আমার জন্য একটা পিচা নিয়ে আসো, মানে ঝাড়ু যেটাকে বলে আর কি, একটা ঝাড়ু নিয়ে আসো। আমার আম্মা তখন একটা ঝাড়ু নিয়ে আসছে। ঝাড়ুটা আনার পরে উনি তখন এই ঝাড়ুটা আমাদের বাড়ির মধ্যেই একটা বট গাছ ছিল, মানে অত বড় না, ছোট একটা বট গাছ। যদিও এটা বাবা বারবার কাটার কথা বলতেছিল, কিন্তু সময়ের অভাবে কাটা হয় না। উনি তখন করলো কি, ওই বট গাছের উপরে ঝাড়ুটা মারলো। ঝাড়ুটা মারার সঙ্গে সঙ্গে ওই বট গাছের মধ্যে ঝাড়ুটা আটকায় গেছে, মানে বট গাছের যে ঢাল ছিল, ঢালের মধ্যে ঝাড়ুটা আটকায় গেছে। এবং আটকে যাওয়ার পরে উনি তখন করলো কি, একটা তাবিজ এই বট গাছের নিচের মধ্যে মানে এরকম বাইধে দিল, মানুষের কোমরে যেমন করে বাঁধে এরকম করে বট গাছের নিচে তখন এই তাবিজটা উনি পেঁচায় বেঁধে দিল। বেঁধে দিয়ে আমার মায়েরে বলতেছে যে তোর ঘরের অবস্থা খুব বেশি একটা ভালো না, তোদের ভাগ্য ভালো যে তোরা দরজা খুলিস নাই বা ঘর থেকে বেরোস নাই, যদি ঘর থেকে বেরোতি তাই তোদেরকে মেরে ফেলতো। এইটা বলে তখন আমার হাতে তাবিজ পরাইয়া দেয় এবং ওই গাছটার মধ্যেও তাবিজ বেঁধে দেয়। তো এই দিয়ে উনি তখন ওনার মতো করে চলে যায়। উনি চলে গেল, তো মোটামুটি সব কিছু ঠিক হয়ে গেছে, এখন আর কোনো ঝামেলা নাই, বা আমিও আর কোনো কিছু চিন্তা করতেছি না যে এখন মোটামুটি সব কিছু ঠিক আছে, কবিরাজ তো আইসে সব কিছু করে গেছে। এবার আমি আমার মতো করে বন্ধুদের সাথে চলাফেরা করতেছি, এখানে সেখানে যাচ্ছি, দুষ্টামি করতেছি, বান্দরামি করতেছি, মানে নিজের মতো করে চলতেছি। এইভাবে চলাফেরা করতে করতে একটা পর্যায়ে আমার বন্ধুরা যারা আমার সঙ্গে চলতো আর কি আমাদের গ্রামে, তারা সবাই বলে, ধুর বেটা নাজমুল, তুই তোর জীবনে একটা মারাত্মক ভুল করছিস, একটা সুযোগ পাইয়া সুযোগটা বেটা তুই হাতছাড়া করলি। তা আমি তো আপনাকে আগেই বলেছি আমি খুব দুষ্ট টাইপের ছেলে ছিলাম। তাই আমি ওদেরকে বললাম কি এমন সুযোগ পাইলাম যেটা হাতছাড়া করলাম। সবাই বলে, বেটা জীবনে কোনোদিন পরী দেখছিস? পরী এত সুন্দর হয়, এই পৃথিবীতে যত নারী আছে পরীর একটা নখের সৌন্দর্যও না, পরী এত সুন্দর হয়। শুধু তাই নয়, পরী যদি কোনো ছেলেকে ভালোবাসে সেই ছেলের জন্য পরী অনেক কিছু করে, টাকা পয়সা দেয়, অর্থ দেয়, গয়নাগাটি দেয়, অনেক কিছু দেয় এবং ছেলেরে সারা জীবন রাজা বানায় রাখে। আরেক বন্ধু বলতেছে যে পরী যদি কোনো ছেলের প্রেমে পড়ে তা ওই ছেলে আর কোনোদিন মরেও না, আর মরলেও পরীর দেশে চলে যায়, এরকম করে বলতেছে। ওদের কথাবার্তা শুনে মনে হলো, হাই হাই রে, আমি তো 7 রাজার দন লাথি মেরে ফেলে দিলাম, আমি তো জীবনে বড় ভুল করে ফেললাম রে। আমি বললাম, তোরা কি সত্যিই বলতেছিস? ওরা সবাই বলে, হ্যাঁ বন্ধু সত্যিই বলতেছি, তুই বেটা এটা একটা ভুল করলি। আমার বন্ধুরা বলে যদি আমারে ধরতো আমি জীবনও তাবিজ পড়তাম না, এই পরীরে আমি বর্ষাই না, এই পরীর সঙ্গে গোটা দুনিয়া ঘুরে বেড়াইতাম এবং পরীর কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমি কুটিপতি হয়ে যাইতাম। এগুলো তখন ওরা বলা বলি করে। ওরা বলা বলি করতে করতে আমার ভিতরেও তখন এই জিনিসটা জায়গা বসলো, আয় হাই রে, আমি কি তাবিজ পড়ে আসলেই ভুল করলাম? তাই তো মনে হয় পরীটা আমারে ধরতো, আমারে টাকা পয়সা দিত, পরীর রাজ্যে আমারে নিয়ে যাইতো, আমার তো অনেক সুখী জীবন হইতো, আর পরী তো পরী, বাহ আর কি লাগে জীবনে। আমি তো আসলেই ভুল করে ফেললাম, ধুর চাই, আমি কেন তাবিজ পড়লাম। এই চিন্তা ভাবনা করে প্রায় কয়েকদিন কেটে গেল। কয়েকদিন পরে একদিন রাতের বেলায় আমি চিন্তা করলাম যে না, আমি আর তাবিজ পরবো না, আমি তাবিজ খুলে ফেলবো। আমার এই তাবিজ পরাতে আমি পরীরে হারাইছি, আমি তাবিজ পরবো না। এরকম করে একদিন সন্ধ্যা রাতে আমি আমার হাতের তাবিজটা খুলে ফেললাম। এখানে আপনাকে আরেকটা কথা বলে রাখি ভাই, আমরা যে বুড়িটাকে দেখেছিলাম মন্দিরের সামনে, ওই বুড়িটাকে আমি ফুল দেওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত আর ওই বুড়িটাকে দেখি নাই, মানে বুড়িটার ওইখানে নাই সম্পূর্ণ নাই হয়ে গেছে। এরপর থেকে বুড়িটার একদিনের জন্য ওই মন্দিরের সামনে আসে নাই। তখন আমি চিন্তা করলাম যে আমি যে হাতে তাবিজটা পড়লাম, আমি তো তাবিজটা রাতের বেলায় খুলে ফেলি ভাই। তাবিজটা খুলে আমি তখন ঘুমিয়ে পড়ি। তো ঘুমিয়ে পড়ি বলতে শুয়ে আছি, আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল রাইবার যদি রাতের বেলায় পড়ি আমারে ঢাকে, আমি ঘর থেকে বেরিয়ে যাব। সেদিন কিন্তু আমি আমার রুমে ঘুমাই নাই, আমাদের মেইন দরজার পাশে যে ছোট্ট রুমটা আছে এটার মধ্যে ঘুমাইছে। সারাটা রাত ওর ডাকের অপেক্ষায় বসে আছে, ওই একটা ডাক দিলে আমি দরজা খুলে ফেলবো, এমন একটা চিন্তা ভাবনা। কিন্তু ভাই রাত পেরিয়ে সকাল হয়ে গেল, এই পরী আর আসলোও না, আমারে ডাকলোও না। সকালবেলা গিয়া বন্ধুদেরকে বললাম,
তোদের কথা মতো হাতের তাবিজ তো খুলে ফেললাম, কিন্তু পরি তো আর আসলো না রে, আমি তো আর পরিরে পাইলাম না। সবাই তখন বলতেছে তোদের তো বাড়ি বন্ধ, পরি আসবে কেমনে? সম্ভবত বাড়িটারে বন্ধ করে দিয়েছে, ওই যে তাবিজ দিয়ে রাখছে গাছে, এই তাবিজটা খুলে ফেলতে হবে। এরপরে মানে ওই দিন আমি তখন ওই যে বট গাছে যে তাবিজটা ছিল ওই তাবিজটাও খুলে ফেলি, তাবিজটা খুলে ফেলি এবং যে ঝাড়ুটা আটকাই ছিল গাছের উপরে ওই ঝাড়ুটারও নামাই ফেলি। ভেবেছিলাম যে আজকে রাতে কিছু একটা ঘটবে। খুব আকর্ষণীয়ভাবে আমি সেরা তো একেবারে মেইন দরজার সামনে রুমটার মধ্যেই ঘুমাইছি। সারাটা রাত জেগে আছি, এই পরি একটা বার ডাক দিলে বেরিয়ে যাব, কিন্তু সেরা তো কেটে গেল, পরি আর আমাকে ডাকলো না। আমার তখন মনে হলো যে হায় হায়, এই পরি তো মনে হয় আর আমারে ডাকবে না, এই পরি মনে হয় আর আমার কাছে আসবে না, আমি কি ভুলটাই না করে ফেললাম। ইস, এমন একটা পরি হাতের কাছে পেয়ে হাতছাড়া করলাম, এই পরিটা তো আমার জীবনটাই পাল্টে দিতে পারতো, এটা আমি কী করলাম। এবং এরকম করতে করতে আমি তখন করলাম কি, আমাদের যেই মমিন কবিরাজ আছে, মমিন কবিরাজের বাড়িতে গেছি। মমিন কবিরাজ তখন অনেকটা ইয়াং মানুষ ছিলেন, ওনার কাছে গিয়ে আমি তখন বললাম যে কাকা, আপনি যে আমাদের বাড়িটা মানে বন্দনা দিছেন, এটা খুলে ফেলেন। ওনারে বলতেছি, উনি তখন বলে কেন? আমি বললাম যে আপনি এটা খুলে ফেলেন। উনি বলে আমি তো তোদের বাড়ি বন্ধ করি নাই, শুধু যে বট গাছে এসে খারাপটা বসতো ওই বট গাছে তাবিজ বেঁধে দিছি আর তোর শরীরে তাবিজ দিছি, আমি তো বাড়ি বন্ধ করি নাই। আমি বললাম না, আপনি বাড়িটা বন্ধ করছেন। উনি বলে তা বাড়ি যদি বন্ধ করি তোর জন্য তো ভালোই, খারাপ কি? তো এখন কি চাস? আমি বললাম তাবিজটা, আপনি তাবিজটাও খুলে ফেলেন আর সব কিছু বন্ধ করেন, আমাদের বাড়িতে যে আপনি মানে বাড়ি বন্দনা দিছেন এটাও খুলে ফেলেন, আমি পরিটারে চাই। উনি বলে মানি কি, তুই পরিটারে চাস? আমি বললাম আমি পরিটারে চাই, যে পরিটা আমারে পছন্দ করতো বা আমার এসে রাতের বেলায় ডাকতো, আমি এই পরিটারে চাই। এটা বলা মাত্রই উনি তখন চোখগুলো বড় করে ফেলে, আমার দিকে তাকিয়ে বলে নাজমুল, তোর মাথা রাতা ঠিক আছে না পাগল হয়ে গেলি? আমি বললাম না কাকা, পাগল হয়ে যাব কেন, আমি যেটা বলছি আমি ঠিকই বলছি, আমি এই পরিটারে চাই। উনি বলে দেখ, এই পরিটাকে আমি যতটুকু দেখেছি পরিটা যথেষ্ট খারাপ একটা পরি, এটা মোটেও ভালো না, এটা তোর জীবনে আসলে তোর জীবনটাকে ছাড়খাড় করে দিবে, জীবনে কোনো শান্তি আসবে না, তুই পাগল হয়ে যাবি, এটা ভুলেও করিস না। আমি বললাম কাকা, আপনি সত্যি কি বাড়িটা বন্ধ না, মানে আপনি খুলে দিবেন না? উনি বলে আমি তোদের বাড়ি বন্ধ করি নাই, আমি বারবার বলতেছি আমি বাড়ি বন্ধ করি নাই, তবে এটারে তুই মন থেকে ডাকিস না, এটারে মন থেকে ডাকলে তোর জীবনে বিপদ নেমে আসবে, এই কাজ তুই ভুলেও করিস না। এবার আমি করলাম কি, শালার কি করার, মনটারে তার বুঝাইতে পারি না। উনি তো আর কোনো কিছু বললো না। বন্ধুদের কাছে আসি, ওরা সবাই বলে তোর জীবনে যেটা তুই হারাইছিস এটা তুই এর জীবনে ফিরে পাবি না বেটা, তোর পুরো জীবনটাই পাল্টায় যেত। এই করতে করতে বেশ কয়েকটা দিন কেটে যাওয়ার পরে আমার কাছে মনে হলো হায় হায় রে, এই পরিটা তো আমাদের ওই বটগাছে এসে বসতো, যেটা মমিন কবিরাজ বলল যে পরিটা আমাদের বটগাছে এসে বসতো এবং সেখান থেকেই নাকি আমরা ডাকতো। তাহলে আমার কাছে মনে হলো যে রাতের বেলায় মনে হয় পরিটা এই বটগাছে এসে বসে, আমি আজকে রাতে এই বটগাছের নিচে ঘুমাবো, মানে বটগাছের নিচে বসে থাকবো। আমি তখন করতাম কি, রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে পড়তো, আমার মা বাবা সবাই ঘুমিয়ে যাইতো যখন, আমার ভাইয়েরা বোনেরা, আমি তখন করতাম কি, ঘরের দরজাটা খুলে চুপিসারে বেরিয়ে পড়তাম। বেরিয়ে আমাদের বাড়ির সামনে যে বটগাছটা আছে, আমিও বটগাছের নিচে তখন বসে থাকতাম আর মনে মনে ভাবতাম পরীটা আসবে, আমার সঙ্গে প্রেম করবে, আমারে বিয়ে করবে, আমারে তার রাজ্যে নিয়ে যাবে। এই চিন্তা ভাবনা করে আমি তখন এই জায়গার মধ্যে বসে আছি। তখন কিন্তু আমার বড় ভাইয়েরা যারা আছে সবাই আর বিয়ে শাদী হয়ে গেছে, সবার সংসার হয়ে গেছে, শুধুমাত্র আমি ওই সময়তে বিয়ে করে নিই। তো আমি যেরকম দুষ্টুমি করতেছি, আমার মাও বলতেছে আমাকে বিয়ে করে দেওয়ার জন্য, আমার বিয়ে করে দিলে সব ঠিক হয়ে যাবে, এগুলো মাও বলতো। আমাদের পারিবারিক অবস্থাও ভালো ছিল না ভাই, অভাবের মধ্যেই ছিলাম। তো যাই হোক, আমি তখন এই গাছের নিচে বসে আছি এবং সারা রাত বসে থাকতাম, কিন্তু আমি এটারে দেখতাম না। সারা রাত বসে থাকতাম, দেখতাম না, মনে মনে ডাকতাম যে ও যদি আসে, যদি একবার আসে, একটা বার যদি দেখতে পাই, আমার সামনে যদি আসে, আমার পাশে যদি একটু বসে, এই বুড়ি নাকি অনেক সুন্দর হয়, তাদের সাদা সাদা ডানা থাকে এবং খুব সুন্দর চেহারা থাকে। আমি তার ডানায় চড়তাম, সে আমাকে পুরো দুনিয়া ঘুরে বেড়াইতো, আসমানে সে উঠতো, আমি তার ডানার মধ্যে বসে থাকতাম, কতই না মজা হতো। এইরকম চিন্তাভাবনা করি আর গোপনে গোপনে এই বটগাছের নিচে বসে থাকি। এইভাবে প্রায় দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। আমার মা অথবা আমার ভাই বা বোন কেউই কিন্তু বিষয়টা বুঝতে পারে নাই। আমি সারা রাত বসে থাকি, তখন ফজরে আজানি কিছুক্ষণ আগে আমি চলে যাই। সারা রাত বসে থাকি, ফজরে নামাজের কিছুক্ষণ আগে আমি চলে যাই, আবার যাতে ঘুম থেকে উঠে মা আমারে ভুলে ওই জায়গার মধ্যে না দেখে। আমি ওই দিনের বেলায় ঘুমাইতাম, বেশিরভাগ সময় দিনের বেলায় ঘুমাইতাম। এই করতে করতে একদিন রাতের বেলায় আমার হঠাৎ করে জায়গাটার মধ্যে ঘুম চলে আসে। যখন ঘুম চলে আসে, ঘুম আসার পরে আমি তখন মানে ঘুমিয়ে গেছি।
এবং মানে ঘুমিয়ে গেছে ওই জায়গাটার মধ্যে বসে বসে থাকতে থাকতে ঘুম চলে আসছে। এবং ঘুম আসার পরে হঠাৎ করে বৃষ্টির শব্দ আমার কানে আসলো। মানে বৃষ্টির শব্দ যখন কানে আসছে আমি তখন ভাবলাম যে বৃষ্টি হইতেছে, মনে করলাম বৃষ্টি হচ্ছে। এটা ভেবেই আমি তখন চোখ খুললাম। চোখ খোলার পর দেখলাম কি যে প্রচণ্ড রকমের বৃষ্টি হইতেছে, কিন্তু এই বৃষ্টির চারপাশে হচ্ছে আমার গায়ে একটা ফোঁটা বৃষ্টির পানি পড়তেছে না। মনে করলাম সম্ভবত আমার মানে আমি যেখানে বসে আছি এটা তো বটগাছের নিচে, এমনিতে তো গাছের নিচে বৃষ্টি একটু কম পড়ে, মনে হয় বটগাছের নিচে বসে আছি এই জন্য মনে হয় বৃষ্টি পড়তেছে না। তো এইটা ভেবে আমি আরও অনেকক্ষণ বসে আছি। আরও কিছুক্ষণ বসে থাকার পরে বৃষ্টি তখন পড়তে আছে, একাদারসে বৃষ্টি পড়তেছে। তখন হঠাৎ করে মনে হলো কি রে, এক ফোঁটা পানিও তো আমার গায়ে পড়ে না। মানে আমি যেখানে বসে আছি এখানে এক ফোঁটা পানিও পড়তেছে না, গাছের নিচে বসে থাকলে অন্তত 2-1 ফোঁটা পানি তো পড়বে। এটা চিন্তা করে আমি তখন উপরের দিকে তাকাইলাম। উপরের দিকে তাকিয়ে আমি এমন এক ভয়ানক দৃশ্য দেখলাম। আমি দেখলাম একদম কালো আকৃতির একটা পাখি, যেটা দেখতে কিনা একেবারে অনেকটা কাকের মতো, কিন্তু আকারে এত বড়, মনে হয় যেন একটা হেলিকপ্টার, মনে হয় যেন একটা হেলিকপ্টারের মতো এত বড়, এবং তার ডানাগুলো নিচে সে আমাকে রেখে দিছে, মানে বিশাল বড়, এবং এরকম ডানাগুলো মেলে দিয়ে রাখছে আমার উপরে। এই বিষয়টা বুঝতে পারলাম না এবং তাকায় আসি। আমার ভিতর কোনো ভয়ও কাজ করে না, যে ভয় পাচ্ছি তাও কিন্তু না, বা উঠে এখান থেকে দূর দিয়ে ঘরে চলে যাবো তাও না। আমি স্বাভাবিকভাবে তাকায় আসি এবং অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকার পরেই বৃষ্টিটা মোটামুটি কমে গেছে। যখনই বৃষ্টিটা কমে গেল আমি তখনই দেখলাম যে এটা উড়াল দিয়ে আমার উপর থেকে চলে গেছে, এবং খুব স্বাভাবিকভাবে দেখলাম যে আমার উপর থেকে এটা উড়াল দিয়ে চলে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না এবং খানিকটা বাদেই তখন ফজরে আজান দিল। ফজরে আজানের পরেই আমি তখন ঘরে আসলাম, আইসা ঘুমাইতে গেলাম। শুয়ে চিন্তা করতেছি যে এই প্রথম একটা ব্যতিক্রম কিছু দেখতে পেলাম। আমার কাছে মনে হয় যে পরীটাই মনে হয় কাকের রূপ নিয়ে আমার কাছে আসছে। আমার কাছে এটা মনে হলো যে কাকের রূপ নিয়ে আমার কাছে আসছে, মনে হয় যে পরীটাই হবে। সে রাতটা আমি তখন পার করে দিলাম। পরের রাতে, ও রাতে আবার বৃষ্টি ছিল না, পরের রাতে বৃষ্টি ছিল না, এবং এরপরের রাতে আমি আবারও ওই বটগাছের নিচে গিয়ে বসলাম। স্বাভাবিকভাবে রাত্রে প্রায় আমি 12টার পরে বসতাম, যখন আমাদের মানে ঘরের সবাই ঘুমিয়ে যেত, খাওয়া দাওয়া করতো, এবং পুরো পাড়া যখন ঘুমিয়ে যেত, শান্ত হয়ে যেত, ঠিক তখনই আমি ওই জায়গাটার মধ্যে গিয়ে বসতাম। বরাবরের মতো সেরাতেও আমি একইভাবে বসছি। বসার পরে আমি ওই দিন মন থেকে তারা চাইতেছি, মনে মনে তারা ডাকতেছি, মানে প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে তারা ডাকতেছে, আর ভাবতেছি ইস যদি একটাবার আসতো, একটাবার আমার সামনে আসতো, আমার সঙ্গে একটাবার কথা বলতো, আমার সামনে এসে বসতো, কতই না ভালো হতো। এই করতে করতে তখন আমার কাছে যেটা মনে হলো যে আমার শরীরটা অনেকটা ভার হয়ে যাচ্ছিল, মানে ওজন হয়ে যাচ্ছিল, কেমন জানি ভিতরে একটা অন্যরকম অনুভূতি জাগতেছে। আমার মনে হচ্ছে আমার আশেপাশে কোনো একটা কিছুর অস্তিত্ব আছে, বাট আমি তাকে দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে কিছু না কিছু আমার আশেপাশে আছে, বাট আমি তাকে দেখতে পাচ্ছি না। এমত অবস্থার মধ্যে হঠাৎ করে মনে হলো যে বটগাছের পিছনে কেউ একজন আছে। আমি ওখান থেকে উঠে পিছনের দিকে গেলাম, দেখছি না পিছনেও কেউ নেই, ডাইনেও কেউ নেই, বামেও কেউ নেই। এমন করে বসে আছি। তারপরে আমারে খুব সুন্দর করে বলতেছে, এমন করে বলতেছে যে আমারে দেখলে ভয় পাবি। একেবারে খুব মিষ্টি একটা কণ্ঠ, এবং এই কণ্ঠটা সেই কণ্ঠ ছিল যেই কণ্ঠে আমাকে ঘরের ভিতর থেকে বের করার জন্য ডাকছিল, যেটাকে আমার মা শুনছে। তা আমি তখন শিওর হয়ে গেলাম যে হ্যাঁ, উনি চলে আসছে, সে চলে আসছে, সে আমার আশেপাশে আছে। আমি তখন মোটামুটি মানে চুপ হয়ে গেছি যখন এটা বললো। আমি কিন্তু ভয় পাই নাই, একবারের জন্য ভয় পাইনি যে আমি দৌড় দিয়ে চলে যাবো, আমি তার জন্য অপেক্ষা করতেছি। এবং বেশ সাহসী মানুষ ছিলাম আমি। আমি এখনও যাদেরকে বলি এরা অনেকেই বিশ্বাস করতে চায় না, বা অনেকেই বলে কীভাবে সম্ভব। আমি বললাম যে না, আমি ভয় পাবো না। পরে বলে ভয় পাবি না? আমি বললাম যে না, ভয় পাবো না। বলে সত্যিই ভয় পাবি না? আমি বললাম যে না, ভয় পাবো না। বলে যদি ভয় না পাস তাহলে বটগাছের পিছনে আয়। এটা বলার পর আমি তখন এখান থেকে উঠলাম, উঠে একটু 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 করে আস্তে আস্তে করে বটগাছের পিছনের দিকে গেলাম। একটু আগেও যেখানে আমি কাউকে দেখতে পাই নাই, এখন গিয়ে দেখতেছি একটা মহিলা বসে আছে, মানে মহিলা লাইক একটা মেয়ে বসে আছে, একেবারে সম্পূর্ণ সাদা পোশাক পরা, তার মুখটা ঢাকা, মুখটা দেখা যায় না, এবং তার হাতে এবং পায়ে প্রচণ্ড রকমের লোম দেখা যাচ্ছে, কালো কালো পশম দেখা যাচ্ছে। যাওয়ার পরে আমি তখন তার পাশে গিয়ে বসছি। বসার পরে আমারে বলে ভালো আছিস? আমি বললাম জি ভালো আছি। বলে তুই আমারে পছন্দ করিস? আমি বললাম জি পছন্দ করি। তা বলে আমারে ফুল দিয়েছিলি পছন্দ করে? আমি বললাম জি।
আপনাকে ফুল দিয়েছিলাম পছন্দ করে, আমার আপনাকে ভালো লাগে। বলে তুই আমারে দেখবি? আমি বললাম জি দেখব। বলে দেখলে ভয় পাবি না তো? আমি বললাম যে না, ভয় পাবো না। এবং একথা বলতে বলতে সে হঠাৎ করে তার যে সাদা যে চাদরটা তার মুখ ঢাকা ছিল, ওই চাদরটা টান দিয়ে আমার দিকে ফিরে তাকালো। আমার দিকে ফিরে তাকানোর সঙ্গে সঙ্গে শুধু সে আমার দিকে তাকাইছে, আমার এটুকুই মনে আছে, আর কোনো কিছু মনে নেই। আমার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমি এমনই এক বিশ্রী, এত বিশ্রী চেহারা আমি কোনোদিন মনে হয় যে আমি কল্পনাও করতে পারিনি যে এত বিশ্রী হতে পারে চেহারা, যেটা আমার কখনো কল্পনার মধ্যেও ছিল না। এমনই এক বিশ্রী জঘন্য চেহারা আমি দেখতে পাই, দেখে আমি শুধু একটা চিৎকার দিই এবং শুধু ভয় পাইছি, ভয় পেয়ে চিৎকার দিছি, এটুকুই মনে আছে, আর কিছু মনে নাই। এই চিৎকার দেওয়ার পরে আমার জীবন থেকে ওই চিৎকারের পরে প্রায় 8 মাস কেটে যায়। আমার জীবন থেকে 8 মাস কেটে যায়। এই 8 মাস আমার জীবনে কি হয়েছে না হয়েছে, আমি কি করছি না করছি, তার কোনো কিছু আমার মনে নাই। 8 মাস পরে আমি তখন আস্তে আস্তে করে কিছুটা স্বাভাবিক জীবনে আসি। তো 8 মাস পরে স্বাভাবিক জীবনে আসার পর আমি যেটা দেখলাম যে আমি অনেকটা শুকিয়ে গেছি, এবং আমার মাথার চুল নাই। আমি মোটামুটি একটু একটু করে ভালো হচ্ছি। প্রতিদিনে আমাকে হুজুর আসতেছে, কবিরাজ আসতেছে, আমাকে দেখতেছে, আমার মা আমাকে লোকমা ধরে খাওয়াই দিতেছে। এখন আস্তে 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 করে একটু মোটামুটি ভালোর দিকে আসছে। এবং আসার পরেই তখন আমি আমার মায়ের সঙ্গে, আমার ভাইদের সঙ্গে যখন কথা বলে আমি জানতে পারি আমি 8 মাস পর্যন্ত নাকি সম্পূর্ণ পাগল ছিলাম। 8 মাস আমি পুরোপুরিভাবে পাগল ছিলাম। তো তারা যেটা আমাকে জানাইলো, আমার মা নাকি সকালে ফজরের নামাজ পড়ে ঘর থেকে বেরোইছে, বেরোয়ার পরে নাকি এই বটগাছের নিচে আমাকে অজ্ঞান অবস্থায় পাইছে। এবং অজ্ঞান অবস্থায় পাওয়ার পরে তারা তখন এই যে মমিন কবিরাজ আছে, মমিন কবিরাজকে আনে। মমিন কবিরাজ নাকি বলে যে আমার শরীর থেকে একে ছড়ানো যাবে না, কারণ আমি নাকি তাকে ডেকে আনছি, এই জন্য আমার শরীর থেকে সরানো যাবে না। আমি নাকি মেয়েদের কণ্ঠে কথা বলতাম, যারে পাইতাম তারে আঁচড় দিতাম, কামড় দিতাম এবং প্রচণ্ড রকমের পাগলামি করতাম। পাগলামির কোনো শেষ নাই। 8 মাসের কোনো স্মৃতি আমার মনে নেই। আমার কাছে যেটা মনে হয় যে ভাই আমি মনে হয় যেন ওই যে খারাপ চেহারাটা দেখে অজ্ঞান হয়ে গেছিলাম, আমার মনে হয় এসব জ্ঞান ফিরে আসছে। এমন একটা মধ্যে যে 8 মাস কেটে গেল, সে 8 মাসের কোনো স্মৃতি বা বর্ণনা আমি কোনো কিছু আপনাকে দিতে পারবো না। এবং এই 8 মাস পরে তখন আমি আস্তে আস্তে করে কিছুটা স্বাভাবিক জীবন আসতে শুরু করি। ঠিকমতো খাওয়া দাওয়া করতেছি, ঠান্ডাভাবে চলাফেরা করতেছি, অনেকটা ভালোভাবেই থাকতেছি, কোনো রকমের ঝামেলা প্রবলেম এগুলোর মধ্যে নাই, একটা স্বাভাবিক জীবন আসছে। আসার পরে এই 8 মাস কিন্তু আমি নাকি ল্যাংটা হয়েও রাস্তায় হাঁটছি। আমার মা বলতো আমার শরীরে আমি কাপড় রাখতাম না, এত পাগলামি করছে যা বলার মতো না। তা একই তো আমরা গরিব ছিলাম, তার উপরে আবার আমার জীবনে এরকম একটা ঘটনা। 8 মাস পরে আমার বাবা, আমার মা আর আমার বড় ভাই বড় বোন মিলে সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাবে। যেহেতু আমার শরীরের এই কন্ডিশন, এই অবস্থা, আমাকে তো দেখভাল করার জন্য একটা মানুষ দরকার এবং তারা বিয়ে করাবে। তো এই এদিক সেদিক মেয়ে খুঁজতেছে আমাকে বিয়ে করানোর জন্য, বাট কোথাও থেকে কোনো মেয়ে আমাকে বিয়ে করতে চায় না। যেহেতু আমি টোটালি 8 মাস পাগল ছিলাম এবং সম্পূর্ণ প্রতিবন্ধী টাইপের মানুষ হয়ে গেছি, এবং এখন আমার যে চেহারা আমাকে দেখলেও ঘৃণা লাগে। আমি এতটা খুব সুন্দর ছিলাম, এখন এত পরিমাণে শুকাইছি যে আমার শরীরে যে হাড্ডিগুলো আছে, এই হাড্ডিগুলো কাউন্ট করা যাবে, 1টা 2টা 3টা করে হাড্ডিগুলোকে কাউন্ট করা যাবে। এবং চেহারা এতটাই বিশ্রী হয়ে গেছে আমার যে আমি আয়নার মধ্যে নিজের চেহারা নিজে দেখলে ভয় পেয়ে যাই। আমাকে স্বাভাবিক কোনো মানুষ যদি দেখে তাহলে তার ভয় লেগে যাবে। একেবারে সম্পূর্ণ কঙ্কালের মতো আমার চেহারা হয়ে গেছে। তো কে বা আমাকে বিয়ে করবে? তা আমার মা তখন এই দিক সেদিক বিভিন্ন দিকে আমার বিয়ের ঘরের জন্য ট্রাই করতেছে, হয় না। এই করতে করতে আমাদের গ্রাম থেকে বেশ দূরের একটা গ্রামের একটা মেয়ে আমার মা আমার জন্য পায়। তো পায় বলতে মেয়েটার নাম ছিল নুরি আক্তার, এবং বড় কথা যে মেয়েটার একটা বিয়ে হয়। বিয়ে হবার পরে তার স্বামী মারা যায়। মেয়েটার একটা ছেলে সন্তান আছে, বাচ্চারা নাকি এখনও মায়ের বুকের দুধ খায়। এমতো অবস্থায় নুরির পরিবারের অবস্থা খুবই খারাপ, তারা হতদরিদ্র, তারা নুরির বিয়ে দিয়ে দিবে, যেমন তেমন একটা ঘর পাইলে বিয়ে দিয়ে দিবে, এরকম কথা বলা হচ্ছে। আর নুরিও দেখতে খুব বেশি একটা সুন্দর ছিল না। তারপরে আমার পরিবার থেকে তখন বলা হলো যে এই মেয়েকে আমাকে বিয়ে করাবে। আমাকে তখন আমার মা জানাইলো যে এমন ঘটনা, মেয়ের তো একটা ছেলে বাচ্চা আছে, এখন এই ছেলে বাচ্চাটা সহ মেয়ে তোরে বিয়ে করবে, এবং বিয়ে করার পরে মেয়েটা তোর দেখাশোনা করবে, তোর দেখভাল করবে। আমার তো অনেক বয়স হয়েছে, আমি তো পারি না তোরে বাথরুমে নিয়ে গোসল করাইতে, তোরে খাবার খাওয়াইতে, তোরে সুস্থ করতে, আমি তো আর পারি না, আমার দ্বারাই তো সম্ভব না।
তা এই মেয়েটারে আমি যদি তোরে বউ বানায় আনি তাহলে মেয়েটা তোর দেখাশোনা করবে, তোরা খাওয়া দাওয়া করাবে, এবং আমরা এটা চাইতেছি, তুই কি বলিস? ওই সময় তো ধরেন আমি অসুস্থ, আমি একরকম বিছনায় পড়ে আছি, এমন একটা অবস্থা। এর ভিতরে ধরেন আমাকে যদি বিয়ে করায় বা আমার যদি একটা বউ হয়, সে যেমনই হোক আমার কোনো আপত্তি নাই, অন্তত কোনো না কোনোভাবেই তো আমি একটা স্বাভাবিক জীবনে আসতে পারবো। আমার চিন্তাভাবনা এটাই যে আমি একটা স্বাভাবিক জীবনে আসি। তখন আমি মায়ের সম্মতি দিলাম যে হ্যাঁ মা, তোমরা যদি পছন্দ করো বা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমার বিয়ে করাইতে পারো। মেয়ে কেমন বা মেয়ের বাচ্চা আছে কি আছে না, মেয়ে বিয়েতে নাকি, আমার এইসবে কোনো কিছু যায় আসে না, আমি করব। মা তখন সিদ্ধান্ত নিল, আমার আব্বারে জানাইলো, তখন সবাই মিলে আলোচনা করে তখন এই মেয়ের সঙ্গে আমার বিয়ে হলো। তখন আমি তারে ঘরে আনি, মানে নুরিরে, ওর একটা ছেলে সন্তান আছে, ওই ছেলে সন্তানটা সহ নুরিরে ঘরে আনার পরে নুরি তখন আমার খুব দেখভাল করতো, আমাকে টয়লেটে ধরে নিয়ে যেত, এবং আমি আপনাকে কি বলবো ভাই, মানে আমাকে নিজের হাতে গোসল করাই দিত, খাওয়াই দিত। একটা ছোট বাচ্চাকে যেভাবে যত্ন করা হয় নুরি একইভাবে আমাকে যত্ন করতো, কোনোভাবে আমাকে অযত্ন করতো না, অবহেলা করতো না, অবজ্ঞা করতো না, মানে সারাটা ক্ষণ আমার প্রতি তার এক অন্যরকম ভালোবাসা ছিল। এই করতে করতে নুরির সঙ্গে আমার সংসার জীবন কাটে প্রায় 6 মাস থেকে 7 মাসের কাছাকাছি। এই 6-7 মাসে আমি মোটামুটি আবারও আগের জীবনে চলে আসি। আমার শরীরের যে ঘাটতি ছিল, আমি যে শুকনো ছিলাম বা যে সমস্যা ছিল, এই সমস্যাগুলো মোটামুটি সমাধা করে আমি একটা ভালো জীবনে তখন চলে আসি প্রায় 6-7 মাস পরে। তো যখন ভালো জীবনে চলে আসি, বাইরে যাই, সবার সঙ্গে উঠি বসি, চলাফেরা করি, সবার সঙ্গে থাকি, তখন আমার এই ঘরের মধ্যে আমার বউ নুরিরে তখন আর আমার ভাল লাগতো না। আমি তো কোনো কামাই রুজি করতাম না, ইনকাম করতাম না, নিজের মতো চলতাম। এইভাবেই সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হঠাৎ করে আমার আব্বা মারা যায়। তা আমার আব্বাই কিন্তু আমার ভাই বোন সবাইরে একরকম করে রাখছিল, মানে সবার প্রতি একরকম করে রাখছিল, সবাইরে মানে এক দৃষ্টিতে রাখছে। তো তখন আমার আব্বা যখন মারা যায়, তখন মানে আব্বু মারা যাওয়ার পরে দেখা গেল যে পরিবারের মধ্যে তখন ফাটল দেখা দিল। আগে তো ধরুন আমি কোনো কামাই রুজু করতাম না, আমার আব্বাই যেটা ইনকাম করতো ওইটাই আমি খাইতাম। এরপরে বা ভাইদের ঘরে যায় খাইতাম, ভাবিদের ঘরে খাইতাম, আমিও খাইতাম, আমার বউও খাইতো, আমার মাও খাইতো, তা কোনো সমস্যা ছিল না। কিন্তু আব্বা যখন মারা যায়, আব্বা মারা যাওয়ার পরে পরিবারে এক ফাটল, ভিন্ন রকম ফাটল দেখা দেয়। আমার বড় ভাইয়ের বউ তখন ঝামেলা করে, ছোটো ভাইয়ের মানে মেজো ভাইয়ের বউ ঝামেলা করে, এরপরে এরকম ভাইয়ের বউরা ঝামেলা করে, তারা একসঙ্গে থাকবে না, তারা আলাদা হয়ে যাবে, এমন করেই তখন মানে ভাগ বটোয়ারা করবে, মানে ভাগ করে ফেলবে, আলাদা হয়ে যাবে। তো এই করে মোটামুটি সবাই তখন আলাদা হয়ে গেছে, যে যার মতো করে আলাদা হয়ে গেছে, এবং আমাকেও তখন আলাদা করে দিল। তা আমি তো কোনো কামাই রুজি করি না, যেহেতু আমি কামাই রুজি করি না, তো আমার মা করে কি, যেহেতু আমার ঘরে একটা বউ আছে, আমার বউরে কিন্তু আমার মা খুব পছন্দ করতো। আমার বউ নুরিরে আমার মা অনেক পছন্দ করতো, মানে নিজে না খাইয়া নুরিরে খাওয়াইতো, এরকম করতো। তা আমার মা তখন যে ভাইয়ের ঘরে খাবার দিত, ওই ভাইয়ের ঘর থেকে খাবার চুরি করে আনতো, আর চুরি করে আনতে না পারলেও বলতো যে দেখ নুরিটা ক্ষুধার্ত অবস্থায় আছে, আমার ছেলেটা নাজমুল না খাইয়া আছে, দেনা তাদেরকে কয়টা খাবার দে। এই করে মা তখন মানুষের বাড়ি থেকে খাবার এনে আমার বউরে আর নুরির যে ছেলে আছে তারাই খাওয়াইতো। তা এইভাবে সময়গুলো কাটতা। নুরি আমার সবসময় বলতে যে আপনি কিছু একটা করেন না, আপনাকে আল্লাহ রদ দিছে, বল দিছে, শক্তি দিছে, সবই তো আছে, আপনি কিছু একটা করে তো খাইতে পারেন, আপনি কিছু একটা করেন না কেন, আপনি কিছু একটা করেন, বারবার আমার এগুলো বলতো। কিন্তু ভাই সত্যি কথা বলতে আমার কোনো কাজ করতে ভালো লাগতো না। আমি ছোটোবেলায় যেরকম আলিশা ছিলাম, বন্ধুদের সাথে চলতাম, এবং এখন আমি একইভাবে বন্ধুদের সাথে চলি। যদি আমার বন্ধুরা সবাই কর্মঠুর হয়ে যায়, এবং আমার যে জুনিয়র বেস আছে, আমি জুনিয়র বেসদের সাথে চলতাম, মানে বাজারে যাইতাম, এবং মানে সন্ধ্যা মানে আপনার দেখা যায় যে সকালের পর থেকে তাস খেলতে বসে যেতাম, তাস খেলতাম, লুডো খেলতাম, এবং খাইতে আসতাম। খাবার না পেলেই দিতাম নুরিরে মায়ের। তাই মা তো তখন অনেক বয়স হয়ে যায়, তারপর আইসা আমারে বলতো কী করিস নাজমুল রে, ও নাজমুল বউটারে মারিস না। তো এই করতে প্রায় আরও অনেকগুলো মাস পেরিয়ে যায়, এবং একটা পর্যায়ে আমার মাও ইন্তেকাল করে। মা যখন মারা যায় তখন আমরা খুবভাবে অসহায় হয়ে পড়ি, কারণ আগে তো মোটামুটি যাই হইতো যেটাই হইতো মা তো খাবার দেওয়া যাইতো, মা খাবার আনতো, এবং মায়ের খাবার আমি আর নুরি খাইতাম, খাইয়ে আমরা থাকতাম। এখন তো আর মাও নাই, খাবারও নাই। আমি নুরিরে যাইয়ে দিতাম মায়ের, ধরেন বাইরে থাকতাম, বাইরে তাস খেলতাম, জুয়া খেলতাম, ঘরে যেতাম, ঘরে যেয়ে নুরিরে মাইর দিতাম, এই হারামজাদি তুই ভাত দে, ভাত লয়ে আয়, ভাত কোত্থেকে দিম, আমার ভাত দে। আমি ভাত না পেলে পাগল হয়ে যেতাম। তো ও তখন করতে কি মানুষের বাড়িতে কাজ করতো, এই বাড়িতে ওই বাড়িতে কাজে যাইতো, কাজ করতো, এবং কাজ করে সে মানে খাবার নিয়ে আসতো। তো তার যে বাচ্চাটা ছিল, ওই বাচ্চাটা নিয়ে কাজে গেলে মানুষজন মানে ওরা রাখতে চাইতো না। ধরুন ওর বাচ্চা আছে, ওই বাচ্চাটা তো ধরুন অনেক দুষ্টমি করে,
তো এই বাচ্চা যদি এরকম দুষ্টমি করে, মানুষকে আর ওই মহিলারা কাজে রাখে? যদি বাচ্চাটা ভালো হইতো তাহলে কাজে রাখতো, কিন্তু বাচ্চা তো দুষ্টমি করে, যার কারণে দেখা যায় বিভিন্ন জায়গায় কাজে গেলে ওরা কেউ কাজে রাখে না। এই করতে করতে আমার ওই চাচার কথা আপনাকে বলেছি কিনা, গল্পের শুরুতে মনে আছে কিনা, যে চাচার বিয়ে হয়েছিল এবং বিয়ে হবার পরে চাচার বিয়ের বাসর ঘরে রাতের বেলায় বাসরের ফুল আনার জন্য গিয়ে আমার জীবনে যে অঘটন ঘটলো, ওই চাচা তখন করলো কি, তার আমার ওই চাচি কিন্তু চলে গেছে, ওনার যে বিয়ে হয়েছে যে মেয়ের সঙ্গে, সেই মেয়ে চলে গেছে। তো ওই চাচা তখন একটু বয়সও হয়ে গেছে, একটু বয়স্ক মানুষ, উনি তখন এই ঘরের মধ্যে থাকে। তো উনি তখন একদিন আমারে বলে যে তোর বউ তো নুরি বিভিন্ন মানুষের বাড়িতে গিয়ে কাজ করে একটা বাচ্চা নিয়ে, তাই তার তো মোটামুটি খুব সমস্যা হয়, আর তোর বউরে বলবে বাইরে কাজ করার দরকার নাই, আমার ঘরে কাজ করার জন্য আমি তোর বউর খাওয়ানো দিব, তোর খাওয়ানো দিব, এবং তোর যে সিগারেট টিগারেট খাওয়ার টাকা সেটাও আমি দিব। আমি তখন চিন্তা করলাম তাহলে তো ভালোই হয়। তা আলহামদুলিল্লাহ ভালোই, যেহেতু কাকা একাই ঘরে থাকে, ওনার আবার জমি জমা অনেক কিছু আছে, সে অনেক বড় লোক বটে, জমি জমা বিশাল কিছু আছে ওনার। তা আমি তখন নুরিরে বললাম যে নুরি, তুমি বাচ্চা নিয়ে বাইরে বাইরে মানুষের বাড়িতে কাজ করার দরকার নেই, মানুষের বাড়িতে বাইরে বাইরে কাজ করো, এটা আমারও ভালো লাগে না, তোমারও কষ্ট হয়, একটা কাজ করো, আমি এই কাকার সঙ্গে কথা বলছি, তুমি কালকে থেকে কাকার বাড়িতে কাজ করবা, সকাল থেকে বিকাল পর্যন্ত কাকার ঘরে কাজ করবা, আর বাইরে কাজ করার দরকার নেই। ও রাতের বেলা এটা বলাতে নুরিও বেশ খুশি হয়ে গেল, যে যাই হোক ওর তো একটা ভালো কাজের ব্যবস্থা হয়েছে, একটা ভালো কাজের ব্যবস্থা হয়েছে। আমরা বলে যে ঠিক আছে, তাহলে আমি আর বাইরে কাজ করব না, আমি কাকার ঘরেই কাজ করব। এই কথা বলার পরে নুরি তখন এই কাকার ঘরে যেত, কাজ করতো, ঘরে যেত, কাজ করতো। এর কয়েকদিন কাটার পরে নুরি আমার বলতেছে আমি আর কাকার ঘরে কাজ করব না। হঠাৎ করে আমি বললাম কেন? কাকা তো ভালো মানুষ, তোমার দিয়ে কাজ করায়, তুমি কাজ করো, তা কাকা তো বেশ ভালো মানুষ, তা কাকার ঘরে কাজ করবা না কেন? তার কারণ কি? ও আমারে বলে না আমি আর কাকার ঘরে কাজ করব না, আমি কাকার ঘরে কাজ ছেড়ে দিব। আমি তখন বললাম নুরি কেন ছেড়ে দিবা, মানে ছেড়ে কেন দিবা, আমাকে তো সেটা বলবা। ওই কোনো কিছু বলে না। না বলার পরে আমি তখন কাকারে বললাম কি ব্যাপার কাকা, নুরি আপনার ঘরে কয়েকদিন কাজ করলো, বেশ ভালোই ছিল, এখন হঠাৎ করে বলতেছে আপনার ঘরে আর কাজ করবে না, তার কারণ কি? কাকা তখন বলে তোর বউ একটা বেয়াদব, এই জন্য কাজ করবে না, এটা বলে। তো এই বলার পর আমি একদিন নুরিরে দিলাম মাইর, যে তুই কেন কাকার ঘরে কাজ করবি না, কাকার ঘরে কাজ করতে তোর সমস্যা কি? যখন মাইর দিলাম, মাইরের জ্বালা সহ্য করতে না পেরে ও তখন বলতেছে আমি কেমনে কাজ করব, তোমার চাচা আমার শরীরে হাত দেয়। আমি বললাম মানি? বলে এই ঘটনা, এতে এগুলো আমারে বলতেছে। আর এই কয়েকদিন কিন্তু আমার সিগারেটের টাকা, আমার নেশার টাকা, এই সব টাকাই কাকা দিত, আমি যে নেশা করতাম এই টাকাও দিত, সিগারেটের টাকাও দিত, সব টাকা মোটামুটি কাকাই দিত। এবার আমি করলাম কি, নুরিরে বললাম যে তুই এমন করিস কেন, তুই এমন কি কারণে করিস, কাকা ভালো হোক খারাপ হোক তোর কাকার ঘরেই কাজ করা লাগবে। ওই আমারে বলে না আমি ওনার ঘরে কাজ করবো না, উনি আমার দিকে খারাপ নজর দিছে। তাই আমার কত চোর দিকে খারাপ নজর দেখ আর যাই দেখ, কাকা তো আমার টাকা দেয়, আমার খাওয়ানোর টাকা দেয়, আমার নেশা পানির টাকা দেয়, আমার যে আমি যে জুয়া খেলি জুয়া খেলার টাকা দেয়, তুই সব টাকা তো কাকাই দিতে আসে, ওই তুই কাকার ঘরে কাজ করা লাগবে, তুই আমার সংসার করলে কাকার ঘরে কাজ করা লাগবে। এরকম করে ওরা আমি প্রতি রাতে মানে প্রতিদিনে মারতাম। যেহেতু ওর পারিবারিক অবস্থা বেশ দুর্বল ছিল, এই বাচ্চা নিয়ে পরিবারের কাছে ফিরে যাওয়া ওর পক্ষে সম্ভব না, ওর পরিবারের অবস্থা খুবই দুর্বল। তাই তখন ও কী করবে, ও নিজেও তখন উপায় বুদ্ধি পাচ্ছিল না। আমি বললাম যদি তুই আমার এখানে কাজ করাই লাগে, তুই কাকার ঘরে কাজ না করলে আমি তোরা রাখবো না। এই করে মাইরা টাইরা ওরে আমি কাকার ঘরে পাঠাইতাম। ও কাকার ঘরে যেদিন কাজ করতো সেদিন রাত্রে আমার ঘরে এসে কান্না করতো, আমি বুঝতে পারতাম যে কাকা ওর সঙ্গে খারাপ কিছু করে, করে বলতে করেই। তখন আমি কি করব, আমি তো সমস্যা নাই করুক গা, আমি তো টাকা পাইতেছি, আমার তো নেশাবানি হইতেছে, তোর সঙ্গে যাই হোক যেটা হোক এতে আমার কিচ্ছু যায় আসে না। এরকম করে অনেকগুলো দিন কেটে গেল। এই করে দিনগুলো রাতগুলো কাটতেছে একটা সময় হইলো কি ভাই, ওই হঠাৎ করে নিজেই তখন কাজে যাচ্ছে, কাজ করতেছে। আগে আমি ওরে মাইরা পাঠাইতে পারতাম না, ও এখন নিজেই কাজে চলে যায়, কাজ করে, এবং কাকাও দেখি বেশ ভালো, আমারও টাকা ঢুকা দেয় এবং বেশ ভালো করেই চলতেছে। এই করতে করতে একদিন নুরি আমারে রাতের বেলায় হঠাৎ করে বলতেছে যে তুমি আমারে কাকি ডাকার জন্য প্রস্তুতি নাও। হঠাৎ করে যখন এটা বললো আমি তখন অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, ওই আমারে কি বললো? বলে এই নুরি তুই কী বললি রে? বলে আমারে কাকিমা ডাকার জন্য প্রস্তুতি নাও। আমার মাথায় তখন কি জানি একটা যে কী বলিস তুই, এটা কোন ধরনের কথা, তোরে কাকিমা ডাকতে হবে তার কারণ কি? বলে কিছুদিনের মধ্যে তোমার কাকার ঘরে বউ সেজা যাইতেছে। আমি তখন ভাবলাম যে ও হয়তো কথাটা দুষ্টামি করে বলছে বা অতটা সিরিয়াসলি আমি নিলাম না। নেওয়ার পরে আমি তখন কাকার সঙ্গে আলোচনা করলাম। কাকার সঙ্গে আলোচনা করার পরে দেখলাম কাকাও একই সিগন্যাল আমাকে দিল। সিগন্যালটা কি? কাকা বলতেছে যে ওর তো তুই বউ হিসেবে রাখোছে নাই, ওকে তোর ঘরে বউ হিসেবে আছে, ও তো তোর ঘরের একটা দাসী,
তা আমি ওরে বিয়ে করে ওর একটা সংসার দিব, তাতে তোর সমস্যা কি? ওর তো নিয়ে তুই আর সংসার করিস না। আমি বললাম, কাকা এইটা আপনি কী ধরনের কথা বললেন? নুরিরে আমি বিয়ে করছি, ও আমার বিবাহিতা বউ, ওর কোনো সন্তানাদি হয় নাই, তা ঠিক আছে, তাই বলে আপনি নুরিরে নিয়ে যাবেন? উনি বলো, আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি নুরিরে নিয়ে যাব এবং আমি নুরির সঙ্গে সংসার করব। এই কথা বলার পরে এবং আমিও দেখতেছি নুরিও আমার ছেড়ে চলে যাবে, নুরিও কাকার ঘরে চলে যাবে, কাকাও নুরিরে নিয়ে নেবে। এই মুহূর্তে তখন আমি পাগলের মতো হয়ে গেলাম, হায় হায় কী করা, আমি এখন কি করব। তাই বন্ধুবান্ধব যাদের সাথে তাস টাস খেলতাম, লুডুমুডু খেলতাম, ওদের সঙ্গে তখন বিষয়টা শেয়ার করি। শেয়ার করার পরে ওরা আমারে বলে, এই মেয়েটারে মেরে ফেল, মানে নুরিরে মেরে ফেলতে বলে। তাই মেরে ফেলতে বলে আমি তো বললাম, মাইরে ফেলবো না কি করব, আসলে ঠিক বুঝে উঠতে পারতেছি না। অনেকেই বলে মাইরা ফেল, ওরে বাঁচায় রাখিস না। এই করতে করতে আমার একটা বন্ধু বলে, দোস্ত মারার দরকার নাই, মারলে মামলা টামলা দিয়া ফাইসা যাবি, জেল টেল খাটতে হইব, এমন একটা কাজ কর যাতে সাপ মরে লাঠি ঠিক থাকে। আমি বললাম, এমন কি কাজ করা যায় যাতে সাপ মরবে লাঠি ঠিক থাকবে? তখন আমার বন্ধু আমারে বলতেছে, আমার কাছে বান মারার জন্য একটা ভালো মহিলা আছে, আমার কাছে বান মারার জন্য একটা ভালো হিন্দু মহিলা আছে, ওই হিন্দু মহিলাটারে দিয়া তোর বউরে বান মাইরা তোর বউরে পাগল করে দে। তোর বউ যদি পাগল হয়ে যায় তাহলে তোর কাকার স্বপ্ন ধূলিসাৎ হবে, আর তোর বউও তোর ঘরে পাগল হয়ে পড়ে থাকবে। আমি তখন বললাম যে, বন্ধু, কথাটা খারাপ বলিস নাই, এই বান্দির এত বড় সাহস হয়ে গেছে, ওই আমারে ছেড়ে দিব, ওই নিজের শরীর দেখে কাকারে পাগল করছে, আর কাকা ওরে বিয়ে করার জন্য পাগল হয়েছে, তার ঠিকই বলছে ওরে বান মারবো। একথা বলার পরেই তখন আমার বন্ধু আমারে ওই হিন্দু মহিলার কাছে নিয়ে যায়। মহিলার কাছে নিয়ে যাওয়ার পরে মহিলা তখন কথাবার্তা বলে এবং বলার পর আমার কাছে একটা অ্যামাউন্ট চায়, মানে টাকা চায়, যে এত টাকা দিলে আমি ওইটা করব। তা আমার কাছে তো এত টাকা নেই এবং এত টাকা আমি কোথায় পাবো? তা আমি একদিন কাকারে ধরলাম যে, কাকা আপনি তো আমার বউরে নিয়েই যাবেন, আমি তো আর আমার বউরে আটকাইতে পারবো না, তা আমার একটা শেষ ইচ্ছা আছে, আমার কয়টা টাকা দেন, আমি আপনাকে দিয়ে দিব। তাই কাকা আমারে বলি, তুই এটাকে দিয়ে কী করবি? আমি বললাম, দেন না কয়টা টাকা। তাই কাকার কাছ থেকে চায়া টায়া কোনো রকম আমি তখন টাকাটা নিয়ে নিলাম। টাকাটা নেওয়ার পরে ওই আমার বন্ধুর সঙ্গে মহিলার কাছে গেছি, যাইয়া মহিলারে আমি টাকাটা দিলাম, দিয়ে বললাম যে, এমন এমন ঘটনা, আপনি আমার বউরে বান মারেন এবং আমার বউ যাতে সম্পূর্ণভাবে একদম পাগল হয়ে যায়, আপনি এটা করেন। বলার পরে তখনই মহিলারে আমি তখন টাকা টুকা দিলাম, মহিলা আমারে জিনিসপত্র দিল এবং এগুলো আমার বউ যে বালিশে ঘুমায় বালিশের নিচে দিতে হবে এবং আরও অনেক জায়গায় দেওয়া লাগবে, এগুলো দিলে নাকি আমার বউ পাগল হয়ে যাবে। এই মহিলা তখন আমার এটা বলল। মহিলার কাছ থেকে পরামর্শ নিয়ে আমি তখন এগুলো আমার বউর উপরে প্রয়োগ করতে শুরু করি। ও যে ঘাটে ঘুমায় সেই ঘাটে যে বালিশ আছে বালিশের ভিতরে দিলাম, বিভিন্ন জামা কাপড়ে দিলাম, ওর শরীরের চুল কাইটা নিয়ে মহিলারে দিলাম, পায়ের নখ কাইটা মহিলারে দিলাম। মহিলা এগুলো দিয়া তখন আপনার মন্ত্রসন্ত্র করে। তো মন্ত্রসন্ত্র করার পরে বেশি দিন লাগে না, 3 মাস কি 3.5 মাসের মধ্যেই আমার বউয়ের তখন ওই সমস্যা দেখা দেয়। 3-3.5 মাসের মধ্যে আমার বউ তখন বিনা কারণে ভকভক করতে থাকে, পাগলামি করতে থাকে। ইতিমধ্যে কিন্তু কাকার সঙ্গে তার বিয়ে সব কিছু ফাইনাল হয়ে গেছিল, ওর জন্য নতুন বিয়ের কাপড়ও কিনা হয়ে গেছে এবং সবাইকে কাকা জানাইও দিছে যে উনি নুরিরে বিয়ে করবে, নুরিরে নিয়ে যাবে, সবাই তো এটা জানে। এর ভিতরে তখন ঘটনা ঘটছে, নুরি মোটামুটি পাগল হয়ে গেছে। যখন নুরি পাগল হয়ে গেল তখন তো আমি বুঝে গেলাম যে হ্যাঁ, এবার খেলা জমছে, নাও কাকা এবার তুমি বিয়ে করো, নাও কাকা। তখন নুরি করতো কি, মানে যারা দেখতো তারাই কামড়াইতো এবং ওই যে একটা ছেলে বাচ্চা আছে, এই বাচ্চাটারে কোলে নিয়ে হাঁটতো, বাচ্চা কিন্তু ফেলাইতো না, এই বাচ্চাটারে কোলে নিয়ে শুধু দৌড়াইতো, পাগলামি করতো, এই করতো সেই করতো, কাউরে মানতো না, কাউরে শুনতো না এবং তারে কেউ জায়গাও দিত না। তা আমাদের বাড়ির পাশে একটা মেশিন ঘর আছে, মানে মেশিন ঘর বলতে ওই ঘরের মধ্যেই ধরেন আপনার মানে আগে মেশিন চলতো, এখন ঘরটা ফাঁকা পড়ে আছে। নুরি ওই বৃষ্টি টিষ্টি হইলে ওই ঘরের মধ্যে গিয়ে আশ্রয় নিত। ওইটা একটা টিনের ঘর ছিল, আর বৃষ্টি টিষ্টি হইলে টিনের ঘরে আশ্রয় নিত, ওই ঘরে থাকতো। তো এই করতে করতে তখন দিন রাতগুলো কাটতো, তখন তো পুরোপুরিভাবে পাগল, মানে 1% না, পুরো 100%ও পাগল, সম্পূর্ণ পাগল। তাই পাগল হইলেও কিন্তু জামা কাপড় খুলতো না, শরীরের জামা কাপড় ঠিক রাখতো, কিন্তু পাগলামি করতো, শুধু বাচ্চা হলে দৌড়াইতো, এই মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে ওই মাথা, এরকম করে দৌড়াইতো, রাতের বেলায় গিয়ে ওই ঘরের মধ্যে থাকতো। এই করে সময়গুলো কাটতে কাটতে আমি তখন করতাম কি, হঠাৎ করে মানে একদিন আমি আমার বন্ধু একটারা পাঠাইলাম, মানে আমারই এক বন্ধু আর কি, ও বলতেছে, দোস্ত তোর বউটা তো ভালোই ছিল, আর পাগল হলে কী হয়েছে, এখনও তো জিনিস ঠিক আছে, আমি যাবো নাকি একদিন? আমি যে, দূর যা, হয়তো মেশিন ঘরেই থাকে, ওই ঘরেই থাকে, তুই যা। আমারই এক বন্ধু তখন গেল কি ওর সঙ্গে খারাপ কাজ করার জন্য। ঘরের মধ্যে যাওয়ার পরে আমার বন্ধু তখন চিৎকার দিয়ে বেরিয়ে এসে আমাদেরকে বলতেছে, ও দোস্ত এটা কী দেখলাম? তখন রাতের বেলায়। আমি কী দেখলি? বলে, এক নারী দেখলাম এই ঘরের দরজার মধ্যে, মানে তার অর্ধেক সাপ অর্ধেক মানুষ।
যে কী বেটা তুই পাগল হয়ে গেলি, তুই নেশা টেশা করে গেলি মনে হয়, মাথা মুথা ঠিক নাই, তুই মনে হয় নেশা করে গেছিস, তো এই জন্য মনে হয় উল্টাপাল্টা দেখছিস। ও বলে দোস্ত আমি নেশা করি নাই, আমি যা দেখছি ঠিকই দেখলাম যে ওর অর্ধেক মাথা হচ্ছে মানুষের মতো, মানে বুকের উপরের অংশটা মানুষের মতো আর বুকের নিচের অংশটা সাপের মতো, ওই দরজাটারে পেঁচাইয়া ওইরকম করে দাঁড়ায় আছে, মানে পুরোপুরি সাপ। আমি বললাম আরে ধুর কী বলিস এগুলো, তো মাথা মুথা খারাপ হয়ে গেল নাকি, এগুলো কি? ওই বলে দোস্ত আমি যা দেখছি তাই বলতেছি। এটা বলার পরে আমি আর এই বিষয় নিয়ে কোনো কথা বললাম না, বা এটা নিয়ে আমি আর কোনো কথা বাড়াইলাম না। না বাড়ানোর পরে এরপরে হঠাৎ করে একটা বিষয় দেখতেছি কি, নুরি আর ঘর থেকে বের হয় না। ওর বাচ্চা নিয়ে ওই যে মেশিন ঘরের ভিতরে থাকতো, ওই ঘর থেকে ও আর বাইরে হয় না, ঘরের ভিতরেই বসে থাকে। চিন্তা করলাম কী রে, সারাটা দিন একটা মানুষ ঘরের ভিতরে বসে থেকে কি করে? দিনের বেলায় যখন যাইতাম দেখতাম কেউ চুপচাপ বসে আছে ঘরের মধ্যে, তো অনেক মানুষ যাইতো না পাগলিরে বিরক্ত করার জন্য, ওই ঘর থেকে বেরোইতো না। তাই খাওয়া দাওয়া করতো কই, সবাই তখন চিন্তা করো খায় কেমনে, মানে কি খায় কি, আর ও তো এই রুম থেকে বের হয় না, তাহলে ও চলে কেমনে? বাচ্চারে বা খাওয়াই কীভাবে? বাচ্চারাও তখন আর কান্না করে না, আগে বাচ্চা কান্না টান্না করতে, এখন বাচ্চাও কান্না করে না। সবাই তখন জনমনে একটাই প্রশ্ন, আরে ও ওইটির ভিতরে কি কেমনে খায়, কেমনে কি করে? এই করতে করতে তার ওই মেশিন ঘরের আশেপাশে যে মানুষগুলো আছে তারা তখন বলা বলি করতে আসে যে রাতের বেলায় নাকি তার ওই ঘরের ভিতর থেকে মাংসের ঘ্রাণ পাওয়া যায়, মাংসের ঘ্রাণ, ভালো ভালো খাবারের ঘ্রাণ এগুলো পাওয়া যায়। তার ওই ঘরের ভিতর থেকে মাংসের ঘ্রাণ, খারাপ খারাপ ঘ্রাণ এগুলো কোত্থেকে আসবে? এই আসার তো কোনো কারণ নাই। এর কারণ কি? এই ঘটনার কিছুদিন পরে, আপনার এই ঘটনার প্রায় মাস তিনিক পরে, মানে সবাই তখন ধারণা করে যে রাতের বেলায় কেউ তারা খাওয়ায়। আমরাও রাতের বেলায় পাহারা দিই যে কোনো মানুষ তারা খাওয়াইতে আসে কিনা। রাতকে রাত আমরা তার এই মেশিন ঘরে চারপাশে ঘোরাফেরা করে বন্ধুরা মিলা এদিকে কেউ তারা খাওয়াইতে আসে কিনা। দেখলাম যে না রে ভাই, কেউ তারা খাবার দিতে আসে না, কেউ তারা খাবার দিতে আসেও না। সে পুরো 1 সপ্তাহ কেটে যায়, 15 দিন কেটে যায়, মেশিন ঘর থেকে 1 পা বাইরে যায় না, এই ঘরের ভিতরেই থাকে। তাহলে খায় কি? তো এই করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হলো কি, মানে আমাদের সবার মনে তখন ধারণা জানি কিছু না কিছু একটা ভিতরে হইতেছে। আমাদের বাড়ির আমাদের সম্পর্কে ভাবি হয়, ভাবির জামাই তখন বিদেশে থাকতো, তো ভাবির বাচ্চা কাচ্চা হয় না, বিয়ে হয়েছে প্রায় 6-7 বছর হয়ে গেছে। এই মহিলা একদিন করলো কি, তার জন্য খাবার নিয়ে গেছে। তো খাবার নিয়ে গেছে, এমনি কিন্তু কেউ তারা খাবার দিত না, মানে আমাদের এই যে গ্রামে আরও মানুষরা আছে, কেউ তারা খাবার দিত না, তার ওই ঘরের দিকে যাইতো না। এই মহিলা তখন কি মনে করে জানে, তার জন্য খাবারের জন্য, মানে তারা খাবার দিতে যায়। খাবার দিয়া এই মহিলা হাসতে আসতেছে। তাই বললাম কি ব্যাপার ভাবি, এত খুশি কেন? আমার বউরে খাবার দিয়ে এত খুশি হয়ে গেলেন? বলে আরে তোর বউ যেটা বলছে, আল্লাহ যদি কবুল করে তাহলে তো আমার আর কিছু লাগে না রে। আমি বললাম কি লাগে না? বলে 2 দিন পরে তো তোর ভাই বাড়িতে আসবে, তোর পাগল বউ আমারে বললো এবার নাকি তোর ভাই যদি বাড়িতে আসে তাহলে নাকি আমার ঘরে সন্তান আসবে। আমি বললাম বিয়ে হইলো 6-7 বছর, তোমার ঘরে সন্তান আসে না, আর পাগলরা 1 মুঠ ভাত খাওয়াইবা, এতে তোমার ঘরে সন্তান চলে আসবে? দূরও ভাবি, উল্টাপাল্টা কথা বইকো না তো, পাগলামি করো, পাগলের সাথে তুমি পাগল হইছ। ভাবি তখন বলে আমি তো নিজেও বুঝতেছি না, ওই হঠাৎ করে এই কথা কেমনে বললো। তা এই ঘটনার পরেও তখন আর কেউ তারা খাবার টাবার দেয় না, কিন্তু এই ভাবি একদিন খাবার দিয়েছে, ওইটাই দেখলাম। এর কিছু মাস পরেই হঠাৎ করে ভাবির ঘর থেকে সুখবর। ভাবি যে আমার যে ভাই ছিল, ভাই সৌদি আরবে থাকতো, উনি তখন করলো কি, গরু জবাই করলে পুরো গ্রামবাসীরা খাওয়াইতে আসে তার সুখবর, তার বউ নাকি গর্ভবতী হয়েছে। এবং ভাবিও তখন পুরো গ্রামে হাইটা বলতেছে যে আমি নুরির ঘরে খাবার দিয়ে আসছি, নুরি আমার খাবার খাইছে, আর আমারে বলছে যে এইবার যদি আমার স্বামী বাড়ি আসে তাহলে আমার ঘরে সন্তান হবে, আল্লাহ আমার ঘরে সন্তান দিছে। এবার তো ভাই খেলা জমে গেছে। এবার তো সবাই মনে করতেছে আয় হায়, এই যে নূরে ঘর থেকে বেরোয় না, সারাক্ষণ ঘরের ভিতরে বসে থাকে, তাহলে অবশ্যই সে এই ঘরের ভিতরে বসে থাকে, তারা জিনেরা খাওয়ায় নিলেও 1 সপ্তাহ 15 দিন ঘর থেকেই বেরোয় না, তাহলে খায় কি? এবং ওই মহিলারে বলছে যে এইবার তার স্বামী বাড়ি আসলে তার ঘরে সন্তান হবে। ঠিকই, স্বামীও বাড়ি আসছে, তার ঘরে সন্তান হয়েছে, তার মানে এর ভিতরে কিছু না কিছু একটা আছে। এইবার গ্রামের মানুষ শুরু করলো তার লাইন ধরা। এবার কেউ ফল নিয়া, আপেল নিয়া, কমলা নিয়া, আঙ্গুর নিয়া, খাবার নিয়া, এই নিয়া সেই নিয়া তার ঘরের ভিতরে লাইন লেগে গেছে। এবং সবাই তখন বলা বলি করতে শুরু করলো এক নিয়তে তারা যদি খাওয়ায় তাহলে নাকি মনের বাসনা পূরণ হয়, কোনো এক নিয়তে যদি তারা খাওয়ানো হয় তাহলে নাকি মনের বাসনা পূরণ হয়ে যায়। আপনি একটা নিয়ত করে তারা কিছু খাওয়াইলেন, আপনার মানে নিয়ত পুরো হয়ে যাবে।
এই করে শুধু দেশ মানে শুধু আমাদের এলাকা না, আমাদের এই সিলেট না, বাংলাদেশের গোটা জেলা থেকে 64 জেলা থেকে মানুষ তখন আসতে শুরু করে। বাস নিয়ে আপনার মানে বিভিন্ন ধরনের মাইক্রোবাস নিয়ে, বড় বাস নিয়ে মানুষ লাইন ধরে গেছে। সবাই তখন নুরির কাছে আসতেছে, কারণ নুরি যেটা দিবে, নুরি যার হাতের খাবার খাবে তার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। নুরির বাচ্চাটারে তখন লাল কাপড় পরায় বসে রাখে, নুরিরে বসায় রাখে, টাকা পয়সা কোনো কিছুর তখন অভাব নাই। এই নুরিরে কেন্দ্র করে তখন আমাদের গ্রামে হয়ে গেল এক অন্যরকম ব্যবসা। নুরির ওই মেশিন ঘরের ভিতরে বসে তখন তারা চারপাশে লাল কাপড় টাপড় পেঁচে এক অন্যরকম অবস্থা। যেই নুরিরে খাবার দিতে যাবে তারই টাকা দেওয়া লাগবে। কারো কাছ থেকে 500, কারো কাছ থেকে 1000, এরকম করে করে গ্রামের যে প্রভাবশালী লোকেরা আছে তারা তখন টাকা নিতে শুরু করলো। এই নুরিরে দিয়া তখন এক অন্যরকম ব্যবসা হইতেছে। আপনি খাবার দিতে যাবেন, আগে আমাদেরকে টাকা দিতে হবে। আমিও তখন এই ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম। এইভাবে দীর্ঘদিন কেটে যাওয়ার পরে আমাদের এলাকার যে মুরব্বী আর কি, যিনি এই কাজটা করতো, তারা একদিন নাকি নুরি স্বপ্নে দেখাইছে। স্বপ্নের মধ্যে নুরি নাকি আইসা তারা বলতেছে, আমার সঙ্গে একজন ভালো পড়ি আছে, ওর নাম হচ্ছে উম্মে হাজারা। তো উনি খুব রাগ করে যে আপনারা মানুষের কাছ থেকে টাকা নেন, সে খুব রাগ করে আপনারা মানুষের কাছ থেকে টাকা নেবেন না, আপনাদের ক্ষতি হবে। এই কথা নাকি কাকারে স্বপ্নে দেখায়। স্বপ্নে দেখানোর পরে কাকা আমাদেরকে জানায় এমন এমন ঘটনা, এবং নুরির তো এরকম সঙ্গে একজন পড়ি আছে, নাম উম্মে হাজারা। এই উম্মে হাজারা নাকি আমরা একটা স্বপ্নে দেখাইছে। আমরা তখন বললাম, ধুর কাকা, এটা কোনো কথা হইলো? আপনি বাদ দেন তো, আমাদের টাকার দরকার, আমাদের ইনকামের দরকার, এইসব বাদ দেন। কাকারে তখন আমরা এইসবের মানে দিয়ে দিলাম না, আমি তো আমার মতো করে এইভাবে পড়ে আসি। এই ঘটনার প্রায় 27 কি 28 দিন পরে যে ওনারা স্বপ্ন দেখালো, এই স্বপ্নের কিছুদিন পরে হঠাৎ করে নুরিরে আর পাওয়া যাচ্ছে না। মানে এই ঘরের মধ্যে রাতের বেলায় নুরি ঘুমাইছে, সকালবেলা নুরিরে যায় যারা এখানে খাদেম আছে, নুরিরে গিয়ে আর দেখতেছেন যে নুরি এখানে নাই। আই হাই, নুরি কই গেল? সবাই তখন নুরিরে খোঁজাখুঁজি শুরু করলো, নুরি কই গেল? নুরি তো এই ঘরের মধ্যেই ছিল। আমরাও দেখলাম এই ঘরের মধ্যে আছে, দিয়ে হঠাৎ করে ও কোথায় গেল? এরই আর খুঁজে পাওয়া যাইতেছে না। এই অনেক মানুষের অনেক উপকার করছে, মানে ক্যান্সারের রুগী ভালো হয় না, এই রোগী ভালো হয়েছে। যেখানে ডাক্তার হসপিটাল থেকে বিদায় করে দিছে, এ ভালো হবে না, এই নুরি খাওয়াই দিছে নিজের হাতে, নুরি খাইছে, এই রোগী ভালো হয়ে গেছে। মানে নুরি যার হাতের খাবার খেয়েছে তার জীবন উন্নতি হয়েছে। এবার যেটা ঘটলো সেটা হচ্ছে আর নুরিরে খুঁজে পাওয়া যাচ্ছে না। নুরিরে খুঁজতেছি, এই করতে করতে প্রায় বেশ খানিক দিন পরে তখন জাম গাছের মধ্যে মানে আমাদের একটা গাছ আছে, ওটার মধ্যে প্রচুর জাম ধরছে। তো জাম ধরার পরে একদিন দুপুরবেলা আমি গাছে উঠছিলাম জাম পাড়ার জন্য যখন গাছে উঠলাম, এই গাছে আমি জাম পাড়তে তখন ভর দুপুরবেলা ছিল, একেবারে ভর দুপুর। হঠাৎ করে আমি দেখলাম কি যে নুরি দাঁড়ায় আছে আমার সামনে, মানে বটগাছের উপরে, বটগাছের যে ঢালের মধ্যে দাঁড়ায় আমি জাম পাড়তেছি, ওই আমার সামনে নুরি দাঁড়ায় আছে। নুরি আমার দেখে আমার একটা ধাক্কা দিল, আমি এটাই দেখলাম যে একটা ধাক্কা দিল। এই ধাক্কা দেওয়াতে আমি সেই বিশাল জাম গাছের উপর থেকে নিচে পড়ে গেছি, এবং নিচে পড়ে আমার যে পা ছিল দোনো পা শেষ, মানে পা উল্টে গেছে। তখন তারা ইমিডিয়েটলি আমাকে ধরে করে হসপিটালে নিয়ে যায়, এবং আমাকে হসপিটালে ভর্তি করানো হয়। তখন ডাক্তার বলতেছে আমার অবস্থা খারাপ। গ্রামবাসী তখন সবার কাছ থেকে তখন চাঁদা ওঠানো হয়, এবং সবাই তখন চাঁদা দেয়। চাঁদা দেওয়ার পরে আমার পায়ের মধ্যে রড ঢুকানো হয়। পায়ের মধ্যে রড ঢুকে কোনোভাবে আমার চিকিৎসা হয়, কিন্তু যেই চিকিৎসা আমার হয় এই চিকিৎসা দিয়ে চলার মতো না। এরপরে দেখা গেল যে আমি ঠিকমতো উঠে দাঁড়াইতে পারি না, এবং এরপরে আমার যে ভাইয়েরা আছে, আমার ভাইয়েরা কেউ আমার খবর নেয় না। সবাই আমার বড়, বাপ মাই তো মারাই গেল, ভাইয়েরা কেউ খবর নেয় না, বোনও খবর নেয় না। গ্রামবাসীও তখন ওভাবে আর আমাকে দেখে না। একটা সময় পায়ের রড যে ঢুকাইছিলাম ভিতরে, ওইটাতে সমস্যা হয়েছে। ওইটা চিকিৎসা করার জন্য টাকার দরকার, গ্রামবাসীর কাছে হাত পেতেছে টাকার জন্য, গ্রামের কেউ আমাকে টাকাও দেয়নি। এক পর্যায়ে দেখা গেল যে আমার দুটো পা নষ্ট হয়ে গেছে। খিদার জ্বালায় তখন থাকতে পারি না। আমার যে আশেপাশের বন্ধুরা ছিল, এরা শেষ পর্যন্ত আমাকে আমাদের এলাকায় যে বাস স্ট্যান্ড আছে, এই বাস স্ট্যান্ডে এসে আমাকে বসায় দিছে। আজকে বহু বছর যাবৎ আমি এই স্ট্যান্ডে ভিক্ষা করি, এবং আমি এখন একজন ভিক্ষক। আর আমি যে ভিক্ষা করি, যে টাকা পাই, ওই টাকাও আমার বন্ধুরা এসে আমার কাছ থেকে নিয়ে যায়। আমার কাছে তেমন কোনো টাকা থাকে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকের এই দিন পর্যন্ত নুরি বা তার সন্তান এরা কোথায় গেল, এদেরকে আর খুঁজে পাওয়া গেল না। আজ অবধি পর্যন্ত অনেকভাবে ওদেরকে খোঁজা হয়েছে, নুরি আর নুরির সন্তানকে আর কেউ খুঁজে পেল না। গ্রামবাসীরা বলাবলি করতেছে, নুরির সঙ্গে যেই পরি ছিল উম্মে হাজারা, ওই উম্মে হাজারা নুরিকে নিয়ে গেছে। এক একজন এক এক ধরনের কথা বলে, কিন্তু আজ পর্যন্ত আদত নুরির কোনো
অস্তিত্ব বা নুরির কোনো সন্তান কেউই দিতে পারে নাই। আমিও ঠিক জানি না নুরি কোথায় আছে। আজ যখন মানুষের কাছে ভিক্ষা করে হাত তুলে তখন মনে হয় যে আমি আসলে অন্যায় করেছি। এখন যখন টয়লেটে যেতে পারি না, এখন যখন ঠিকমতো এক মুঠো খাবার খেতে পারি না, এখন যখন বাথরুমে যাইতে পারি না, আমি ওই জায়গার মধ্যে বসে পায়খানা প্রস্রাব করে দিই, তখন মনে হয় হাইরে একটা সময় অসুস্থ ছিলাম, এই নুরি আমারে কোলে কইরা টয়লেটে নিয়ে যাইতো, নিজের হাতে গোসল করাইতো, নিজের হাতে জামা কাপড় পরায় ঘরে আনতো। আজ আমি বৃষ্টি হইলেও এই বৃষ্টির মধ্যে বসে ভিক্ষা করি, বন্ধুরা আসা আমার ভিক্ষার থালি থেকে বিড়ি খাওয়ার টাকা নিয়ে যায়। আজকে এই দিনগুলো দেখে মনে হয় আমি নুরির সঙ্গে আসলে অন্যায় করেছি। আমি আপনার গল্পগুলো শুনে আমার ভালো লাগে। আমার বউয়ের জন্য এমন কোনো রাত নেই আমি কান্না করি না। আমি বারবার বলি, আল্লাহ, নুরি যদি আমার জীবনে একবার ফিরে আসে আমি সব কিছু ছেড়ে ভালো হয়ে যাব। আজ আমার দুটো পা নাই, পেশে আমি একজন ভিক্ষুক। আমি জানি আমাকে সবাই গালি দিবে, তারপরও আমি সবার কাছে ক্ষমা চেয়ে আর বলতে চাই আমার নুরি যেন আমার জীবনে একবার ফিরে আসে। নুরির কোনো লাশ পাওয়া যায়নি, নুরি বা তার সন্তান মারা গেছে এমন কোনো ঠিকানাও কেউ বলতে পারেনি। আমার বিশ্বাস নুরি উম্মে হাজেরা পুরীর সঙ্গে চলে গেছে। নুরি যেন আমার এই দুর্দশা দেখে অন্তত একবার আমার কাছে ফিরে আসে, আমি নুরির কাছে এই প্রার্থনাই করি আপনার মাধ্যমে। আপনার গল্প আমি শুনি, ভালো লাগে, সেখান থেকে আমি এবং আমার বন্ধুরা সবাই মিলে গল্পটা লিখলাম। যদি পারেন আমাদের গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন আপন ভাই, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ সিলেটের ভাই নাজমুল হাসানের জীবনে, নাজমুল হোসেনের জীবনের এই ভয়ানক বাস্তব গল্পটা শোনার জন্য। এটা শুধু একটা গল্পই ছিল না, আমার কাছে যেটা মনে হয় যে গল্প থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে। এখানে দুটো বিষয়। প্রথম কথা হচ্ছে আমরা দাঁত থাকতে দাঁতের মূল্যায়ন করি না। এই কথাটা খুব প্রাচীন একটা কথা, কিন্তু তারপরেও এই কথাটা কেমন জানি মানুষ এটা জানলেও মানতে চায় না। মানে গ্রামের ভাষায় একটা কথা আছে যে বিচার মানি কিন্তু তাল গাছ দেব না, বিচার মানি কিন্তু তাল গাছ দিব না। বিষয়টা হচ্ছে এইরকম যে আমরা জানি এটা হয়, কিন্তু তারপর আমরা এটা করে যাচ্ছি। যেমন সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু এরপরও এটা জেনে শুনে আমরা খাই। যেমনটা নাজমুল ভাই তার জীবনে করেছিল। আমরা শুধু নাজমুল ভাইয়ের বিষয় না, আমরা প্রায় সব মানুষরাই অমূল্য রতন যেটা অনেক বেশি দামি সেটাও যদি আমরা পেয়ে যাই সেটাকে মূল্যায়ন করি না। অভাবের সময় 10 টাকা আমরা অনেক বেশি কিছু মনে করি, কিন্তু অভাব কাটে আমরা যখন টাকা পয়সার মালিক হয়ে যাই তখন 10 লাখ টাকা আমাদের কাছে টাকা মনে হয় না। এটাই হচ্ছে বড় কথা। তো দাঁত থাকতে তাদের মূল্যায়ন করতে হবে, করেন নাই সেটার জন্য আপনাকে পস্তাতে হবে। এটা ভেরি সিম্পল এবং স্বাভাবিক একটা বিষয়। আর আরেকটা কথা আমার মা বলতো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যেহেতু নাজমুল ভাইয়ের বন্ধুরা সহ গল্পটা লিখে পাঠিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই কথাটা তাদেরকেই আমি আবার বলে যাচ্ছি, তাদের ওই সঙ্গটা আসলে না নাজমুল ভাইয়ের জন্য ভালো ছিল না। বন্ধুরা, এই গল্প নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আজ এখানেই বিদায়, দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।